নমস্কার যুব শ্রোতা বন্ধুরা, আজকে দেখতেই পাচ্ছেন কার সামনে বসে আছি। আমাদের যুব সমাজ, আমরা ছোট থেকে যার গান শুনে, যার কথা শুনে আমরা বড় হয়েছি, বেড়ে উঠেছি, আজকে তার সামনেই বসে আছি, একেবারে তারই বাড়িতে। নমস্কার অঞ্জন বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আকাশবাণী আগরতলা যুববাণী অনুষ্ঠানে। আর আমরা সত্যি বলবো যে খুবই খুশি হয়েছি আজকে আপনার সাক্ষাৎকার নিতে পারবো বলে। আপনি সেটা আপনার মতামত জানিয়েছেন, সেটা আমি সহ সকলেই খুব সৌভাগ্য বলবো। প্রথমেই বলবো, আপনি কেমন আছেন? আছি মোটামুটি। এখন বয়স বেড়ে গেছে, আমি 73 হব। 73 ইজ নট আ কম বয়স নয়, অনেক দিন হয়ে গেল। সো মোটামুটি, আর তাও আমি অ্যাকসেপ্ট আমার মানে আর্থরাইটিস বা বোন রিলেটেড কিছু প্রবলেম ছাড়া সেরকম কোনো মেজর এখনো কিছু হয়। কিন্তু আপনি যে বয়সটার কথা বললেন, কিন্তু আমরা তো সকলেই জানি, যেমন 16 বছর বয়স, আপনাকে সকলে কিন্তু আমরা সেই কৈশোর অঞ্জন বাবু হিসেবেই চিনি। আপনি একজন কৈশোর ছেলেই, তাই বয়স তো সংখ্যা মাত্র, সেটা বিশেষ কিছু আমরা কেউই মনে করি। তবে এটা ঠিক যে এক সংখ্যা বলে মানুষ বলে বয়সের মাথায়, কিন্তু ফিজিক্যালিও সত্যি খুব হয় আর কি। মানে এখন প্রায় ধরুন 10-12 ঘন্টা শুটিং করার পর আমি আর পারি না। আমি নিজেও রাত্রি 9টার পর কোনো শুটিং করি না, নিজের ছবি হলে। অন্য লোকের হলেও আমি ইনসিস্ট করি 9টায় শেষ করে দেওয়া, পারছি না। মানে আমাদের রাত্রির সিনগুলো সব ওই 7টা থেকে 9টা, 9:30টার মধ্যে হয়, যখন অন্ধকার হয়ে যায় বাইরেটা। আর সত্যি সত্যি এখন একটা 2-2.5 ঘন্টার অনুষ্ঠান করা মুশকিল হয়ে পড়ে। করি, চেষ্টা করি, কিন্তু মানে বয়সটা তখন বোঝা যায়। এখন কালো চশমা টুপি পরে একটা চালিয়ে দিচ্ছি আমি, কিন্তু এটা ফ্যাক্ট। বয়স আর বয়সের সঙ্গে একটা অন্যরকম চিন্তাও আসে। আগে যতটা আমি ধরুন যে আগে যতটা বেপরোয়া ছিলাম, আমি এখন অতটা নই। আপনাকে এই যে আমরা ফিট দেখি, সেটার জন্য আপনি কি করেন? কিছুই করি না, আমি যেরকম যা সবাই করে তাই। আমি এখনো রাস্তায় হাঁটি, বাইরে যাই, আমি চেষ্টা করি যা নর্মাল লোকজন করে তাই। আলাদা করে আমি কোনো জিম, কোনো এক্সারসাইজ, হ্যাঁ আমার ডাক্তার কিছু এক্সারসাইজ দিয়েছেন, সেগুলো যাদের এখানে আর্থরাইটিস বা এই ধরনের প্রবলেম, তাদেরকে আমি করে দেখিয়ে দিতে পারবো। খুব সিম্পল এক্সারসাইজ, ওইটা সকালবেলা একটু করতে হয়। মানে আপনি কি বরাবরই এরকম ভাবে করে এসেছেন? মানে যেমনটা আমাদের বয়স যখন কম থাকে, আমরা তখন কেউ এতটা পরোয়া করি না আমাদের হেলথ নিয়ে, চলছি যেরকম। তো সেই জায়গার দিক থেকে আমি বলবো, সেই সময়টাতে আপনাকে যেরকম দেখতাম আজকেও কিন্তু সেম। হ্যাঁ, মানে আমি ওর ছোট যেটা এখন একটু লাফালাফি, এই যে তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে যেতে পারতাম, এখন একটু আস্তে আস্তে উঠতে হয়। আস্তে আস্তে খুব আস্তে না, লিফট থাকলে সুবিধে, অতটা কোনো উড়ি করতে পারো, মানে বলছি অতটা করো না, দুমদাম মানে লেগে যায় অনেক সময়। তো সেই সবগুলো ছাড়া আদারওয়াইজ আমি কিছু আলাদা করে কোনো এক্সারসাইজ আমি এখনো পর্যন্ত, বা খাবার, ডায়েটিং, হ্যানা ত্যানা, আমি এখনো এই চাটা একটু পরে আসবে, আমারটা চিনি থাকে, আমি চিনি চা খেতে পারবো না। মানে বলতে গেলে একেবারে যে বাঙালি আনা যে ছাপ, যে বাঙালি মানসিকতা, যে মাছ ভাত দিয়ে খাওয়া, চায়ে চিনি থাকা, আপনি তাহলে বরাবরই সে তাতেই পছন্দ করেন। আমি যা সবাই করে তাই করি, আলাদা কিছু নয়। মানে আপনার ফিটনেস, আমার বন্ধু বান্ধব সবাই, আমার বয়সের বন্ধু বান্ধব প্রায় সবাই সিগারেট ছেড়ে দিয়েছে, আমি ছাড়তে পারি। এবং আমার ডাক্তার বলছে, দেখুন 73 এসে যখন কিছু ধরা পড়েনি, তখন ছাড়লেও কিছু, ছেড়েও না ছেড়েও কি। এই যে সিগারেট খাওয়া নিয়ে বলে কিনা, যারা সিগারেট খায় হেলথের মধ্যে একটা কোনো রকম কিছু অসুবিধা দেখা দেয়, বা যেহেতু আপনি গান করেন, কখনো কোনো অসুবিধা ফেস করেছেন? না, হেমন্তবাবু সে জীবন অব্দি সিগারেট খেয়েছিলেন, ওরকম গলা কি করে রেখেছিল। সো দ্যাট ইজ নট দ্য পয়েন্ট।
দ্য পয়েন্ট ইজ হ্যাঁ, সিগারেট দমের ব্যাপার প্রবলেম হয়ে যায়, একটু হয়তো হয়, সেটা ছেড়ে দিতে পারলেই ভালো। আমি ছাড়তে পারিনি বলে আপনারা ছাড়বেন না সেরকম কোনো কথা নেই, কিন্তু যারা ছেড়ে দিয়ে অশান্তিতে আছে, অশান্তি হয় অনেকে, সে অশান্তিটা না হলে একদম ঠিক বলেছেন। আজকে দেখুন তো, আমরা যুববাণী থেকে এই অনুষ্ঠানটা করছি, আজকে তিনি সামনে বসে আছেন, যিনি পরপর পরপর লিখে গেছেন কত গান, কত কথা সুর দিয়ে গেছেন, যিনি সিনেমা বানিয়েছেন। এবার বলুন তো, তার সামনে আমরা বসে আছি, এটা তো আমাদের সকলের জন্য অনেক বড় প্রাপ্তি। সত্যি অঞ্জনবাবু, আমি শুরুর দিকটাই যাচ্ছি, আচ্ছা। ছোটবেলাকার আপনার জীবনে সেইটা জানবেন। আমি আমাকে আমার বাবা ছিলেন অ্যাডভোকেট, উকিল, এই কলকাতার হাইকোর্টের উল্টো দিকে ওল্ড পোস্ট অফিস স্ট্রিট যেটা বলে, একদিকে হাইকোর্ট, একদিকে সব উকিলদের অফিস থাকে, ব্যারিস্টার অ্যাডভোকেটদের অফিস। তো আমার জ্যাঠামশাই ছিলেন এস.এন. দত্ত অ্যান্ড কোম্পানি অ্যাডভোকেট। তো সেটা আমার বাবা নিয়ে নেয়, সেটাকে মানে ইনহেরিট করে। এবং আমার বাবার ওই 10 নম্বর পোস্ট অফিস স্ট্রিটে একটা বড় অফিস ছিল। তো এবং আমার বাবা ভালোই রোজগার করতেন, বেশ ভালো। আর বাবা চেয়েছিল যে আমি ব্যারিস্টার, মানে বাবা তো লন্ডনে গিয়ে বারাক ল পাস করেননি, তিনি সলিসিটার, তিনি চেয়েছিলেন প্র্যাকটিস করে ব্যারিস্টার। সো আমাকে ওই জন্যে ভালো স্কুলে ভর্তি করে, ভালোভাবে যে ছেলে মানুষ হয়, সাহেবদের মতন হয়, সেই জন্য আমাকে দার্জিলিংয়ে সেন্ট পল স্কুলে পাঠিয়ে দেওয়া হয়, ভর্তি করে দেওয়া হয় বোর্ডিং স্কুলে, যখন আমার বয়স রাফলি 6-7। 10 বছর আমি ওখানে কাটাই। সো 10-11 বছর। তো আমি যখন মানে এবং ওইখানেই বড় হয়েছি, খুব ছুটি হতো, মানে শীতকালের ছুটি ওরা 3 মাস ছুটি দিত। অনেক সময় আমি আসতাম না, কারণ আমার বাড়িতে তখন একটা মামলা চলছিল, 2 ভাই দাদুর সঙ্গে মামলা, আমার কাকার। সো চাইনি যে, মানে আমি বংশের একমাত্র ছেলে, আমার 2 বোন আছে, দিদি, চাইনি যে ছেলে এইসব কিছু দেখুন, সেই জন্যে আমার ছুটিটা আনতো না। তো কিছু ছুটি মানে ধরো কনজাকিউটিভ 2 বছর পর আমি হয়তো এলাম 3 মাসের জন্য, আবার 2 বছর পর, 3টে বছর পর আমি এলাম। আমাদের দার্জিলিংয়ে একটা বাড়ি ছিল, ব্লু হ্যাভেন বলে, দার্জিলিং ক্যাপিটাল সিনেমা ছাড়িয়ে ডান দিকে, বেথিনি স্কুল ছাড়িয়ে ডান দিকে একতলা বাড়ি ছিল, সেটা বাবা রেন্ট করছিলেন। তারপরে সেটা বিক্রি করে দিয়ে কেভেন্টাস দোকানের কাছে একটা কার্লটন হাউস বলে একটা দোতলায় আমাদের একটা ফ্ল্যাটও ছিল। তো বাবা যেত, তো আমি ওখানেই থাকতাম। মাঝে মধ্যে ওই ছুটিতে এসেছি, শীতকালে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি বন্ধ থাকে, প্রচণ্ড শীত তখন লাগছিল। আবার মার্চ মাসে ফিরে গেছি, কিন্তু ওইখানেই কাটিয়েছি। গিয়ে একদম 1970 সালে 10 বছর পর আমি পাস করে কলকাতায় এলাম। ওই সময়টা আমার দার্জিলিংয়েই কেটেছে, এবং ওই প্রথম কয়েকটা মাস আমার খুব অসুবিধা হয়েছিল। আবার টিচাররাই আমাকে মানুষ করেছে, তারাই আমাকে, তখন আমার এখনও বোধহয় আমাদের স্কুলের ছাত্র সংখ্যা বোধহয় 350 টোটাল, তখন ছিল ওই 270-300 মতো। তো টিচাররাই আমাকে মানুষ করেছে, আমাকে তৈরি করেছে। আমার যা ভ্যালিউজ ছিল, ভ্যালিউজ মানে আছে, সেগুলো ওখানেই পাওয়া, ওখানেই আমি যা আমাকে এনকারেজ করেছে, তারা যা করতে চেয়েছি সেটা। লেখাপড়া ভালো হচ্ছে না, তো যেটা ভালো হচ্ছে সেটা করো, যেটা পারো তুমি করতে। আমায় এনকারেজ করেছে অভিনয় করতে, আমায় এনকারেজ করেছে গান করতে, আমায় এনকারেজ করেছে অনেক কিছু করতে, লিখতে। মানে নট নেসেসারিলি যে তুমি অঙ্কটা পাচ্ছ না তো কি আছে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমাদের সবই করতে হতো, সব।
মানে ঘোড়ায় চড়া থেকে, বক্সিং থেকে, ক্রিকেট থেকে, ফুটবল থেকে, লেখাপড়া থেকে, সব মিউজিক শোনা থেকে, এবং নাটকে, স্কুলের নাটকে ছোটবেলায় আমাকে মেয়েদের পাঠ করেছি আমি। তার একটু বড় হয়ে সিনিয়র স্কুলে যখন তখন ছেলেদের পাঠ করি। তো যেহেতু অল বয়েজ স্কুল, এবং ওখানেই আমি প্রথম নিয়ম ভেঙেছি, তো ওখানেই আমি প্রথম নিয়ম ভেঙেছি, ওখানেই প্রথম লুকিয়ে সিগারেট খেয়েছি, ওখানেই স্কুল পালিয়ে সিনেমা দেখেছি, ওখানেই আমি প্রথম বিয়ার খেয়েছি, ওখানেই প্রথম মারামারি করেছি, ওখানেই। তখন বয়সটা কত আপনার? এই যে 13-14। আচ্ছা, 13-14 এরকম হবে তখন। যাবতীয় আমার ওখানেই হয়েছে প্রথম। ওখানেই বেদ খেয়েছি, ওখানেই আমি বকুনি খেয়েছি, ওখানেই যাবতীয় আমার যা হয়েছে, ওখানেই আমি প্রথম ওই আর কি অ্যাফেকশন তৈরি হয় স্কুলের মেয়ের সঙ্গে আমার, বা ওখানেই আমার যাবতীয় প্রথম প্রেম। হ্যাঁ, প্রেম মানে প্রেম তো নয়, অ্যাট্রাকশন নিয়ে বলতে হয়, তাকে নিয়ে, সেই নিয়ে তা অন্য ছেলেদের সঙ্গে মারামারি নানা রকম করে টোরে আমি ওখানেই আমার যাবতীয় সব কিছু পেয়েছি। মানে আমি পরিণত প্রায় কমপ্লিট অ্যাজ অ্যান অ্যাডাল্ট হয়ে আমি দুষ্টুমি, বদমাইশি, নোংরামি, ভালো সব কিছু আমি ওখানে করেছি, এবং দার্জিলিংটা আমার ভেতরে ঢুকে গেছে সামা। এবং তখন দার্জিলিং ছিল একেবারেই অন্যরকম, এত গিঞ্জি ছিল না, ল্যান্ড রোভার গাড়ি চলতো, আমাদের স্কুলের টিচার সংখ্যা ছিল 60% বিদেশি, আইরিশ, ইংলিশ, বাকি ভারতীয়, মানে 40% ভারতীয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বাংলা, হিন্দি, জিমন্যাস্টিক্স, এগুলো সবই ভারতীয়, বাকি সব সাহেব। এবং ওখানে আমাদের তখন বিদেশ থেকেও ছেলেরা পড়তে আসতো, আইরিশ, ব্রিটিশ, ফিলিপিনো, থাই, এরকম অনেক জায়গা থেকেও ছেলেরা আসতে। তো এবং আমার যা বিশ্বাস বা যা ভ্যালিউজ, মূল্যবোধ, সেগুলো সবই ওখানেই তৈরি হয়েছে, সব কিছু করতে। এবং তারা আমার ভালোবেসেছে, পরবর্তীকালে তাদের সঙ্গে যোগাযোগ রেখেছি, টিচার পাল্টে গেছে, আমার বয়স বেড়ে গেছে, এবং আমি যখন তখন প্রতি বছর দার্জিলিং, প্রায় 100 প্রতি বছর দার্জিলিং গেছি, 2 বার করে গেছি। ওটা আমার সেকেন্ড হোমের মতো। বাড়ি একটা নেই, অজস্র বন্ধু-বান্ধব আছে ওখানে, এবং স্কুলে যাই, টিচাররা আমার থেকে ছোট, আমি তো বয়স বেড়ে গেছে, টিচাররা পাল্টাতে আমার থেকে ছোট, অর্জুনদা বলে হ্যাঁ অর্জুন, হাউ আর ইউ, ভালোবাসে। এবং আমি গিয়ে ওই স্কুলে আমি ছেলেদের সঙ্গে থেকেছি, কাটিয়েছি। তো এখনও আমি যাই, আমার প্রচুর শুটিং আমি ওখানে করেছি, এবং সেটা আমার কাছে খুব ভালো লাগার জায়গা। এবং শহরটাকেও আমার এখনো ভালো লাগে, যতই ঘিঞ্জি হয়ে যাক, যাই হয়ে যাক, পুরোনো বাড়ি যতই নষ্ট হয়ে যাক, বিল্ডিং মানে প্রমোটারদের জন্য যতই বসে যাক, গোর্খা আন্দোলন যাই হোক, এখনো আমার মনে হয় জায়গাটার মধ্যে একটা মজা আছে। এখনো একটা ব্রাইট, সকালবেলা উঠে কাঞ্চনজঙ্ঘা মলটা চৌরাস্তার পেছনে গেলে ভালো লাগে আমার দেখতে জায়গাটা। সো ওইটা আমার শৈশব। তখন আমি কলকাতা আসি, তারপর কলকাতা এসে আমি খুব অ্যাডজাস্ট করতে পারিনি, এবং এইটাই আমার বাড়ি, এখানেই আমার জন্ম, এইখানে। এবং তখন প্রচুর, আমি যখন ছোট ছিলাম বা ইভেন আমি যখন বড় হয়ে এসেছি, তখন এই আশেপাশে প্রচুর অ্যাংলো ইন্ডিয়ানসরা থাকতো, মুসলমানরা থাকতো আছেই, কিন্তু অ্যাংলো ইন্ডিয়ানস প্রচুর থাকতো, হিন্দু পরিবারও আছে। সো আমি একটা মিশ্রিত, সেন্ট্রাল ক্যালকাটা, পার্ক সার্কাস, বেনিয়াপুর, ওরিয়েন্টালি। সো এই জায়গা একটা মিশ্রিত পরিবেশ। এই বাড়িটা ছেড়ে আমি যেতে পারিনি, এটাও 150 বছর পুরনো বাড়ি, এটা আমার দাদু কিনে আবার ঠিকঠাক করে করেছিল। তো এখন অ্যাংলো ইন্ডিয়ানস আর প্রায় তাই নেই, সব চলে গেছে, গোয়ান খ্রিস্টানস
কিছু বাঙালি খ্রিস্টানস, কিছু গোয়ান খ্রিস্টানসরা আছে, মুসলমান কমিউনিটি বেড়ে গেছে। এই যে আজানটা শুনছে, এটা বিকজ আমি এটা শুনি এটা বড় হয়েছে। তো আগে আজান খুব সুন্দর লাগতো, মানে ভালো করে গাইতো মাইক ছাড়া। এখন না মাইক বসিয়ে চিৎকার। তো একটা মানে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই মিলে দুর্গা পুজো করে, সবাই মিলে ঈদ করে, সবাই মিলে ক্রিসমাস করে, পাড়াটা পূর্ণ হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। কিন্তু আমার বাড়িটাকে মোটামুটি আমি এইখানে ঠিকঠাকভাবে রেখেছি। অনেকে বাড়ি বেঁচে দিয়ে চলে গেছে, কিন্তু আমার এখনো ভালো লাগে এই এই কলকাতাটা। প্রথম আমি যখন এসেছিলাম তখন আমি মানিয়ে নিতে পারছিলাম না। এবং আমার বাবা চেয়েছিল যে ব্যারিস্টার এ করো তা করো, হয় বললাম না, আমি অভিনয় করবো, আমি সিনেমাতে পাঠ করবো, অভিনয় করবো। এই নিয়ে বাবার সঙ্গে তুমুল ঝগড়াঝাঁটি, এবং ফাইনালি আমি করেছি। অনেক মানুষের সঙ্গে সংস্পর্শে এসে আমি অ্যাক্টিং করতে পারলাম, এবং তারপর সিনেমা করার, তারপরে জার্মানি চলে গিয়েছিলাম নিজেদের জন্য, থিয়েটার করতে আমি জার্মানি চলে গিয়েছিলাম। সেখানে চাকরি করেছি। আমি প্রেম করে বিয়ে করেছি ইউনিভার্সিটিতে 23 বছর বয়সে। 24 বছর বয়সে চাকরি করেছি স্টেজ, মানে জার্নালিস্ট হিসেবে। রোজগার দরকার, বাবা যেমন নিজের রোজগার ব্যবস্থা। আমার বউ স্কুলে চাকরি করেছে, আমি চাকরি করেছি, একসঙ্গে আমরা থিয়েটার করেছি। তো আমার অল্প বয়সে আমার ছেলে হয়ে যায়। তো তো দ্যাট ইজ এরকমভাবেই আমি চলেছি। আমি আস্তে 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 আমার এই কলকাতাটা ভালো লেগে যায়। কলকাতা ভালো লাগতো না। প্রথমত গরম, তারপরে দূষণ, তারপরে তারপরে তা, পলিটিক্স। আমি যখন এসেছি তখন নকশাল বাড়ি, আমার অজস্র নকশাল বন্ধু ছিল। আমি তাদের সঙ্গে একমত হতে পারি, কিন্তু তাদের ওই ভায়োলেন্সটা আমি কোনোদিন মানিয়ে নিতে পারি না। আমি কার্ল মার্কস পড়েছি শিক্ষিত হওয়ার জন্য। আমি কার্ল মার্কস পড়েছি। শিক্ষিত হওয়ার জন্য আমি গীতাও পড়েছি। শিক্ষিত হওয়ার জন্য আমি কোরআন পড়েছি। বাইবেল তো স্কুলে পড়েছি, কিন্তু সে শিক্ষিত হওয়ার জন্য যে আমি মানে মুসলমান ধর্মে বিশ্বাস করবো বলে কোরআন আমি পড়ি, বা মার্কসিস্ট হবো বলে আমি মার্কসিজম পড়ি। আমি জানতে চেয়েছি, করতে করতে আমি নিজের যা বিশ্বাস, নিজেরটুকু আমি তৈরি করতে পেরেছি সেখান থেকে। তো আমার স্কুলের শিক্ষা, আমার পড়াশোনা, আমার সব কিছু। আমি খুব লাকি যে আমার টিচাররা, কলেজের টিচার, ইউনিভার্সিটির টিচার, খুব আমাকে এনকারেজ করেছিল টু ভালো ভালো টিচার পেয়েছি আমি। এবং যখন আমি সিনেমাতে পাঠ করতে এলাম, মৃণাল সেনের মতো একটা ভালো টিচার পেলাম, এবার শিখিয়েছি। যখন আমি থিয়েটার করতে গিয়ে বাবুল সরকারের সঙ্গে দেখা করি, এত ভালো টিচার যে এরা আমাকে না একদম ঠিক দিক, আমি কি করতে চাই সেই দিকে ঠেলে দিয়েছিল। আমার কত মেধা বা আমার কত ট্যালেন্ট ছিল আমি জানি না। আমার মনে হয় না আমার খুব একটা ট্যালেন্টেড ছিলাম। আমি স্বপ্ন দেখতাম, সবাই যেরকম স্বপ্ন থাকে আমি এটা করব, কিন্তু আমার ট্যালেন্টটাকে পুশ করে দেওয়ার মতন আমি খুব লাকি যে অজস্র মানুষ পেয়েছি যারা আমার ট্যালেন্ট বড় মাপের, যারা বাদল সরকার, মৃণাল সেন, সমরেশ মজুমদার, সন্দীপন চ্যাটার্জি, মানে লট অফ পিপল আমি মিট করেছি দেশে বিদেশে, প্রয়েস। এরা আমাকে পুশ করে দিয়েছিল ঠিক দিকে। রোলের জব, নিকোলাস ক্লস, ওদের সঙ্গে কাজ করেছি সিনেমায়। এরা সামাও শুধু আমার ডিরেক্টর ছিল না, আমার টিচারও ছিল। আমি আস্তে 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 ওই দিকে এগোতে পেরেছি। এবং তারপর আমি কোনোদিন পেছনে ফিরে তাকাতে হয় না, পেছনে ফিরে তাকিয়েছি। মানে আমার সাকসেসটা আমার বাবা দেখে যেতে পারে। মানে আমি অনেকদিন পর অ্যাকচুয়ালি ভালো করে সঠিকভাবে রোজগার করে, গোটা সংসারের দায়িত্ব নিয়ে, বাড়ি মেরামত করে, সমস্ত দেনা শোধ করে, এইটা আমি করেছি অনেক লেট, প্রায় 42 বছর বয়সে, 42-44 বছর বয়সে। ইফ আমি যদি ধরি যে আমি 23-24 বছর বয়সে বিয়ে করে ফেলেছি এবং চাকরি করছি, শেষবারে চাকরি করেছি, ছেড়ে দিয়েছি, জার্মানি চলে গেছি, ফিরে এসেছি, আবার বিদ্যমানে চাকরি করেছি, আবার ছেড়ে দিয়েছি, আবার করতে 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 কাজ করে সেটেল করে টাকা রোজগার করে যখন আমি প্রায় নিজেকে এস্টাবলিশ করে ফেললাম, আমার নাম হলো, সেই নাম বা জনপ্রিয়তা
somehow আমার বাবা দেখে যেতে পারে, কিন্তু কোথাও গিয়ে মৃত্যুর আগে বাবা বুঝতে পেরেছিল যে এর ডোবাবে না, ডোবাবে না, তখন ভাব হয়ে যায় আস্তে আস্তে ডোবাবে না। এবার মা খুব ভুগেছিলেন, মা খানিকটা দেখেছিলেন বাবার সাকসেস। কোথাও কি আপনার কষ্ট অনুভূতি হয় যে বাবা দেখে যেতে পারেননি? এটা কখনো সময়ে সময়ে এখনো মনে হয় এই ব্যথাটা? খারাপ লাগে, কিন্তু জানেন তো আমি মানে বিশ্বাস করি সামহাও আমি ছোটবেলা বলবো না, আমি অ্যাডাল্ট থেকেই আমি অস্তিত্ববাদী, আমি এক্সিস্টেনশিয়ালিস্ট। আমি ব্যক্তিতে বিশ্বাস করি, সমষ্টিতে নয়। আমি ব্যক্তির অধিকারে বিশ্বাস করি। সো এক্সিস্টেনশিয়ালিজম একটা পয়েন্টে ফেট বা নিয়তিকে মানে। আমি ঈশ্বরে বিশ্বাসী হয়েছি আরো পরে, কিন্তু এই প্রথম থেকেই না ফেটকে অ্যাকসেপ্ট করেছি। ফেট বলে একটা বস্তু, নিয়তি। তো কিছু কিছু জিনিস নিয়তি বলে আমি মনে করি, এবং যে কারণে বাবা দেখে নিতে পারেনি, ঠিক আছে, তার হয়তো দেখে যাওয়ার কথা ছিল না। আমি আমার ছেলেকে এত অভাব অনটনের মধ্যে দিয়ে গেছি। আমার ছেলেকে দার্জিলিংয়ে একটা বড় স্কুলে মাসে 14,000 টাকা মাইনে, ভাবুন 60-এর দশকে মাসে আমার স্কুলের মাইনে 14,000 টাকা। তো উকিলবাবু কত টাকা রোজগার করতে করতেন বাবু, উকিলবাবু অনেক টাকা রোজগার করেছে, এবং যা রেখেছে দুহাতে উড়িয়ে দিয়েছে। কি বলতো মজার লোক। আমার সঙ্গে রাগারি হচ্ছে তো কি, আমি বাবার সামনে সিগারেট খাচ্ছি, বাবার সামনে মাছ খাচ্ছি, বাবা আমাকে স্বাধীনভাবে মানুষ করেছে, আমি এবার স্বাধীন হয়ে গেছি, বাবা কি বলবে, বাবা কিছু বলতে পারছে না, এইসব ধরনের। কিন্তু এবং আমি সাংবাদিক তখন হতে গেছি, তখন লিন্ডসে এমারসন, কত ভালো ভালো সব সাব এডিটার্স, অ্যাসিস্ট্যান্ট এডিটার্স, কত মানুষদের মিট করেছি, সবাই কিন্তু শিখিয়েছে, আমাকে শিখিয়েছে, এইভাবে তৈরি করে দিয়েছে। সো এইভাবে যাই হোক, যেটা বলছিলাম যে আমি আমি মেনে নিয়েছি যে হ্যাঁ সত্যি আমি তো আমার ছেলেকে বাবা যেন মানুষ করেছে সেরকম মানুষ করতে পারি। ছেলে নিজের মতো করে মার সাহায্যে আস্তে 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 নিজের মতো করে সে লাভ করে, সে মিউজিক করে ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে সে দাঁড়িয়ে গেছে, সে চাকরি করেছে, চাকরি ছেড়ে দিল্লি থেকে কলকাতায় এসছে, মিউজিক করেছে, অনেক ছবি, তারপর এখন এই বছর সে একটা ছবিও করে ফেলেছে, বিদেশে গেছে, অ্যাওয়ার্ড নিয়েছে। এখন এইটা ইজ অলসো নিউ, আমার তো সেই ইনপুটটা ছিল না। সুতরাং বাবা দেখে যেতে পারেনি, সেটাও আমার কাছে নিউ, মানে আমি মেনে নিয়ে আমার সেটা নিয়ে আক্ষেপ বা রিগ্রেট কিছু নেই। হয়নি তো হয়নি, আমি শিওর, আমি আত্মায় বিশ্বাস করি, বয়স হয়েছে আমার, আমি শিওর দ্যাট কোথাও না কোথাও তার একটা মূল্য আছে। সে পরে ইফ দেয়ার ইজ এ সোল, যদি আত্মা কোথাও থেকে থাকে, তাহলে নিশ্চয়ই সে দেখছে না। আর যেহেতু প্রথম দিকে আপনি বলেছেন আপনার বাবা আপনাকে দার্জিলিংয়ে পাঠিয়ে দিয়েছেন আপনার ক্যারিয়ারের জন্য, যদি একটা প্রশ্ন করতেই হয় ওয়ান শটে, কলকাতা না দার্জিলিং আজকের দিনে? আমার দুটোই। আমি অবভিয়াসলি কলকাতা আমার থাকার জায়গা, তো কলকাতাকে আমি আস্তে আস্তে অনেক বেশি ভালো, এবং কলকাতা আমি চিনি প্রচণ্ড বেশি। কলকাতার মতো একটা শহর আমি পৃথিবীতে অজস্র জায়গায় গেছি, কাজের সূত্রে, চাকরির সূত্রে, সিনেমার সূত্রে, বেড়ানোর সূত্রে, এবং কলকাতাকে আমি খুব বড় একটা শহর বলে রাখবো। মানে আই উড সে নিউ ইয়র্ক, লন্ডন, বার্লিন, প্যারিস, কলকাতা, মানে বার্সেলোনা মেবি, মানে এরকম একটা মিশ্রিত ওয়াইল্ড একটা, আর কত রকম হচ্ছে শহর, এটা খুব ডিফিকাল্ট পাওয়া, অনেক রকম জাতি, নানা রকম, এবং কলকাতার হিস্ট্রি অনেক পুরনো, এবং সেখানে পার্সিদের ইতিহাস আছে, আর্মেনিয়ানদের ইতিহাস আছে, পর্তুগিজদের ইতিহাস আছে, ফ্রেঞ্চদের ইতিহাস আছে, ব্রিটিশদের ইতিহাস আছে, মোগলদের ইতিহাস আছে। সো কলকাতা ওয়াজ, মানে এর বাদ দিয়ে শুধু
বাঙালিয়ানা, বাঙালি ঘোষ ঘোষ মিত্তির দত্ত, বাঙালি কলকাতা আমার কাছে কলকাতা নয়। মানে মাছ ভাত খাওয়া বাঙালিটা আমার কাছে কলকাতা নয়। আমার কাছে ওই রসগোল্লা খাওয়া কলকাতা নয়। আমার কাছে মানে ধুতি পাঞ্জাবি কলকাতা নয়। আমি বড় হয়েছি একটা কলকাতায় যেখানে দেদার ইংরেজি বলছিল, যেখানে ফ্যাশন খুব ইম্পর্টেন্ট, যেখানে একটা গোটা রাস্তা জুড়ে নাইট ক্লাব। আমি জানি না পৃথিবীর কোথাও এরকম আছে কিনা, প্যারিস ছাড়া। একটা গোটা রাস্তা জুড়ে নাইট ক্লাব, একটা মানে এই যে একটা সাহেবি কলকাতা। আমি সেই বাঙালির মধ্যে সেই সাহেব ঢুকে পড়েছি। আমি বাঙালি আমাকে ওই পুজো, দুর্গা পুজো, ধুতি পরা, আরতি দেওয়া, দৌড়দৌড়ি করা, রসগোল্লা খাওয়া, বা বাঙালি সব খেতে পারে। বাঙালি সব খায়, পর্ক খায়, বিফ খায়, সব খায়। আর দ্যাট ইজ বাঙালি, দ্যাট ইজ বাঙালি। আমি খুব সহজেই একটা মানে কমল খান চরিত্রকে দেখতে পাই। আমি খুব সহজেই একটা স্যাম ব্যানার্জিকে বা মানে অরুণ গোমসকে খুব সহজেই দেখতে পাই। মানে এরা আমার কলকাতা, মানে এটা আমার কাছে খুবই কাছে, যতটা কাছে কলেজ স্ট্রিট, কফি হাউস, বরানগর, ততটাই আমার কাছে ডেলহাউসি, পার্ক স্ট্রিট, লেনজে স্ট্রিট। মানে কলকাতার এই ব্যাপ্তিটা, তো বাঙালিকে আমি কখনোই, আজ ইদানিং একটা বাঙালিয়ানা করে একটা ভুল জিনিস মাথার মধ্যে ঢুকেছে, বাট সেটা কলকাতা নয়। কলকাতা অনেক বেশি সাহেবি। আমার দাদু যখন পার্ক স্ট্রিটে যেতেন, তিনি একটা কোট, পুরোনো কোট ঝেড়ে ঝুড়ে, প্যান্ট, জুতো করে, চলো যাবে নাকি পার্ক স্ট্রিট। আবার বাড়িতে যখন থাকতেন তখন একটা লুঙ্গি আর একটা ফতুয়া করে থাকতেন। আবার নেমন্তন্ন বাড়ি যখন যেতেন তখন কোঁচানো ধুতি পরে যেতেন। ও গানও যখন শুনতেন তখন প্যাট বোনও শুনছে, রবীন্দ্রনাথও শুনছে, নজরুলগীতিও শুনছে, সব। এইটা আমার কাছে কলকাতা, এটা আমার কাছে বাঙালি। আবার মানে বাঙালির সব থেকে ভালো ইংরেজি বলতে পারতো এক সময়, সব থেকে যে কোনো ভাষাই বলতে পারতো বলে আমার মনে হয়। কারণ প্রেসিডেন্সির দুটো ছাত্র, বাঙালি ছাত্র, তারা আইনস্টাইনের থিওরি জার্মান থেকে প্রথম ইংরেজিতে ট্রান্সলেট করে। কি করে করে? কেন ফ্রেঞ্চ ব্রিটিশরা করে? তার মানে প্রেসিডেন্সির ওই দুটো ছাত্র জার্মান জানতো, জার্মান পড়েছে। এবং এই যে কলকাতাটা, এটা আমার কাছে খুব বড়। যদি আপনি বাঙালিয়ানা নিয়ে কথাই বলছেন, যেটাতে সব কিছু মিশ্রিত অনুভূতি রয়েছে, তাহলে পরজন্ম যদি কিছুতে বিশ্বাস করি আমরা, যদি কিছু থেকে থাকে, তাহলে কি আপনি বাঙালিয়ানা বা বাঙালি হয়ে জন্ম নিতে চান? আমি জানি না, আই ডোন্ট নো, মানে আমি সেটা বলতে পারবো না। তবে এটুকু আমি বলতে পারি দ্যাট ইটস ভেরি রিচ ট্রেডিশন। সেই ট্রেডিশনটা মানে অবক্ষয় হয়েছে, কারণ রাজনৈতিক জায়গা থেকে আমাদের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। রাস্তার নাম পাল্টে গেছে। ভালো ভালো ভাস্কর্য সাহেবদের তৈরি করা, সেগুলো তুলে নিয়ে গিয়ে সরিয়ে কুৎসিত বিচ্ছিরি ভাস্কর্য, সেটা জাতীয় নেতার হতে পারে, এই ভাস্কর্যগুলো খায়, স্ট্যাচুগুলো দিচ্ছে, সেগুলো দিয়ে আমরা কি বেশি ভারতীয় হয়েছি? আমাদের ভারতবাসী, ভারতের হওয়ার গর্বটা কি বেড়েছে? আমরা কি বেশ ইংরেজি তুলে দিয়ে প্রাথমিক স্তর থেকে আমরা কি বাংলাটা শিখেছি বেশি? খুব খারাপ বাংলা বলে আজকাল মানুষ, এত খারাপ বাংলা বলে কেন? ইংরেজিটা তুলে দিতে লাভ হলো কিছু? লাভ মানে মানে এই যে বাঙালির যে ব্যাপ্তি, সেই বাঙালি তো দুর্গা পুজোটা তো একটা ধর্মীয় উৎসব শুধু নয়, নিশ্চয়ই একটা ধর্মীয় উৎসব।
নিশ্চয়ই একটা ধর্মীয় উৎসব, আমি মানছি। কিন্তু দুর্গাপুজোতে কি হতো আগে এখনো হয়, দুর্গাপুজোতে একটা ম্যাগাজিন প্রত্যেকটা কাগজ বার করে যেটা নতুন উপন্যাস লিখছে। এবার সমরেশ বসু কি লিখলেন, বা সুনীল গাঙ্গুলি কি লিখলেন। এবার কি হলো, দুর্গাপুজোতে নতুন নাটক হতো, দুর্গাপুজোতে ক্যাসেট রিলিজ করতো, গানের বেসিক ক্যাসেট, দুর্গাপুজো কেন্দ্র করে ছবি রিলিজ করা হয়। তো এটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়ে যেতে পেরেছি আমরা, শুধুমাত্র অঞ্জলি দেওয়া নয়, এটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা দুর্গাপুজোটাকে নিয়ে গেছি। ক্রিসমাসটাকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা নিয়ে চলে গেছি। ক্রিসমাসে সব বাঙালিরা উঠে পড়ে বড়দিন বলে। কোন ভারতবর্ষে কোথায়, কোন প্রদেশে এইরকম ক্রিসমাস, মানে ক্রিসমাসটাকে বড়দিন বলে একটা করেছে? আমি তো কোনো পাঞ্জাব কোথাও এরকম অতটা দেখি না। ঠিক আছে, একটু সাহায্য দিচ্ছি। কলকাতার মতো পাগল হয়ে গিয়ে সবাই মিলে কেক খাচ্ছে, কমলা লেবু খাচ্ছে, এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, বেরিয়ে পড়েছে চিড়িয়াখানা, হ্যাঁ না ত্যানা, আর ওই করছে তারা। সো এই যে প্রথাটাকে যদি জিইয়ে রাখা যায়, তাহলে পরবর্তীকালে যারা বাঙালি যারা বড় হচ্ছে, তারা তাদের ইতিহাসটা নিয়ে বড় হবে। আমি আমার ইতিহাসটা নিয়ে বড় করেছে আমাকে বাবু সরকার, চিনিয়েছে আমার রাস্তাঘাট, চিনিয়েছে অনেক কিছু। এই রাস্তার নাম যদি রাতারাতি পাল্টে যায়, তাহলে সে 12 বছর বয়সে একটা রাস্তা ছিল, নাম ছিল তার আচার্য লোয়ার সার্কুলার রোড, ইন্টারেস্টিং নাম। আবার যখন তার 22 বছর বয়স, তখন সেটা হয়ে গেল আচার্য জগদীশ চন্দ্র বোস। কিন্তু সে কি বলছে, এজেসি বোস রোড নাকি লোয়ার সার্কুলার রোড, কি বলছে সে? আমি মানে সে তো গুলিয়ে যাচ্ছে, তার চিন্তা ভাবনা গুলিয়ে যাচ্ছে। বিশপ লেফ্রয় রোড, এখানে সত্যজিৎ রায় থাকে। বিশপ লেফ্রয় খুব নাম করা একটা কথা, সেটাকে সত্যজিৎ রায় স্মরণী করে কি সবাই সত্যজিতের ছবি বেশি বুঝতে পারছে? আমার মনে হয় না। সো এটা লন্ডনের ডাউনিং স্ট্রিট বা বেকার স্ট্রিট কোনোদিন পাল্টাবে না, কোনোদিন ওরা চেঞ্জ করতে দেবে, কোনোদিন চেঞ্জ করতে দেবে। বা টাইম স্কোয়ারের নামটা কিছুতেই পাল্টে যাবে, 16 বুলেভার্ডের কিছুতেই নিউ ইয়র্ক, মানে এই রাস্তার নাম, এই সমস্ত কিছুর একটা সন্তোষ মিত্র স্কোয়ার, এটা একটা মানে আছে। সন্তোষ মিত্র তিনি স্বাধীনতা আন্দোলনে ছিলেন, তিনি এটা ভালো, তো সেটা একটা ভালো নাম। আবার ওয়েলেসলিও একটা ভালো নাম, মানে ডেলহাউসি স্কোয়ার, কি সুন্দর লাগে। বিনয় বাদল দীনেশ বলে কি আমরা বিনয় বাদল দীনেশ সম্পর্কে অবহিত হচ্ছে, মানুষ জানে কে কারা। 18-16 বছর বয়সে 3টে ছেলে মারপিট করেছিল, কতক্ষণ 40 মিনিট ধরে 18টা গুলি নিয়ে সাহেবদের সঙ্গে মারামারি করেছিল। এই গল্পটা কি তারা জানছে, নাকি এটা একটা চাপিয়ে দেওয়া হচ্ছে? সো আই এম সেইং দ্যাট আমি এখনো নিউ মার্কেটই বলবো, আমি এখনো লিঞ্জে স্ট্রিটই বলি, এবং ট্যাক্সি ড্রাইভারের কোনো অসুবিধা হয় না। ওলা ড্রাইভার সেও বলে, দাদা আপনি কোথায় যাচ্ছেন? চৌরঙ্গি, জওহরলাল নেহরু রোড বলছে না, চৌরঙ্গি বলছে। এটা ডেলহাউসি হয়ে যাবো বলছে না, বিপিডি বাগ হয়ে যাবো না বলছে না, ডেলহাউসি হয়ে তাহলে যাই হাওড়া, আমরা ডেলহাউসি হয়ে না, এই দিক দিয়ে চল। এইটা তো একটা ইতিহাস, সেই ইতিহাস যত আমার সঙ্গে থাকবে, আমি আস্তে আস্তে তার বদলে আমি পরাধীন থাকবো না, কিন্তু আমার ভালো ইতিহাসের ভালো জিনিসগুলো নিয়ে আমি এগিয়ে যাব, এটাই বলছি। মানে শেকড়কে আঁকড়ে জড়িয়ে আষ্টে পৃষ্ঠে থাকা। হ্যাঁ, শেকড় বা ইতিহাস, আমি শেকড় বলবো না, বলছি ইতিহাস। ইতিহাসটা খুব ইম্পর্টেন্ট। ইতিহাস, একটা শহরের ইতিহাস বেঁচে থাকে রাস্তাঘাট ও তা এর থ্রু দিয়ে, বাড়ি, রেস্তোরাঁ, মানে ঐতিহ্য শুধুমাত্র একটা মনুমেন্ট নয়। একটা 100 বছরের ওষুধের দোকান ঐতিহ্য, একটা 200 বছরের মানে বইয়ের দোকান ঐতিহ্য, একটা 100 বছরের সিনেমা হল ঐতিহ্য। হট করে মেট্রো হলটা ভেঙে দিলে আমার খুব মন খারাপ হয়ে যায়, আমি প্রোটেস্টও করতে পারি।
যদি কেউ গিয়ে দাঁড়িয়ে বলে যে মেট্রো সিনেমাটা বানানো যাবে, এটা আমার অনেক বাইরে থেকে যাবে, আর মেট্রোর নামটাও পাল্টে দিয়ে অন্য কোনো নাম করা যাবে না। তো এটা কি সমস্ত দেশে হয়। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট আমি আমার শহরের কিছু জিনিস নিয়ে চলছি। মানে এটা তো সত্যি যে কলকাতার এত রকম খাবার, চীনে খাবার এত ভালো কি করে কলকাতা, বিরিয়ানি, কলকাতার বিরিয়ানি এত পছন্দ করে কেন? তো বাঙালি খাবার নয়, বাঙালি খাবার আমি যখন বড় হচ্ছি বাড়িতে খেতাম, আর বাইরে অন্য খাবার খেতাম। এই যে মজাটা, এবং দোলমা, পটলের দোলমাটা তো পর্তুগিজরা দিয়েছে, পর্তুগিজদের কাছ থেকে পেয়েছি আমি, অমুকের কাছ থেকে তমুক, এটার কাছ থেকে এটা, সেটার কাছ থেকে সেটা, অল অ্যান্ড সাইন গানটা থেকে পুরানো সেই দিনের কথা, এই সব কিছুর কাছ থেকে পেয়ে আমি এনরিচড হয়েছি এবং পরিপূর্ণ একটা বাঙালি হয়েছে। হোয়াটএভার হয়েছে, সাহেবরা আমাদের কাছ থেকে কিছু নিয়েছে কিনা, নিতে পারতো শিখিবা, ওরা জাতি হিসেবে উন্নতি হতো। হরে কৃষ্ণ সোসাইটি ছাড়া ওটা নিয়েছে, হরে কৃষ্ণ সোসাইটি ওইটা নিয়েছে সাহেবরা। এই যে আপনি ইতিহাস ধরে কথা বলছেন, আপনার এই নানান গান সব কিছুতে ইতিহাসের ছাপ রয়েছে। মানে পাড়া রাস্তা, এইগুলো আমি ন্যাচারালি এসছে আমার কাছে, আমার গানে বা আমার সিনেমায় এগুলো ন্যাচারালি এসছে। বাংলা সিনেমায় আমার আগে খুব একটা ওইরকম ধরনের চরিত্র আসে, চট করে একটা ববি, যার একটা গ্যারেজ আছে, সেখানে চারটে ছেলে ব্যান্ড বাজায়, আসে চট করে, মধ্যবিত্ত বাঙালির উপর দিয়ে গেছে। তারপরেও যে একটা প্রান্তিক কত মানুষ আছে, কেউ ইংরেজি বলছে, কেউ হিন্দি বলছে, কেউ ভুল ইংরেজি বলছে, হোয়াটএভার। এবং গানেও যখন আমি গান করতে এসেছি, আমার কাছে খুব ন্যাচারালি ওই শহর, রাস্তা, গলি টলিগুলো চলে এসছে। ডাক্তার লেন 104, ডাক্তার লেনটা চলে এসছে, মানে রয় স্ট্রিট, রিপন স্ট্রিট, এগুলো খুব সহজভাবে, খুব আমি যে ভেবে যাচ্ছি আমি একটু এখন সংখ্যালঘুদের জন্য গান করব, ওরমভাবে আমার রঞ্জনা আমি আসেন সংখ্যালঘুর জন্য গান করবো, মেরিয়াট, মোটেই না। আমার এসে গেছে খুব ন্যাচারালি, কারণ ছোটবেলা অনেক অজস্র ইন্ডিয়ান মেয়েদের সাথে ঘুরে বেড়িয়ে করেছি, এটা খুব ন্যাচারালি এসছে আমার ভেতরে। রাস্তাঘাট, এটা সেটা, রডন স্ট্রিট, জেরেমির বেহালা, এটা ওটা, আমার গানে যা রাস্তা, কলকাতার রাস্তা বলি টলি নামটা খুব আসে, সেটা ইজ লাইক ব্যালেড। আমি তো ব্যালেড সিঙ্গার, আমি ওইগুলো নিয়ে ওই কলকাতাটা দিয়ে যাচ্ছি। এবার সেই কলকাতাটা নিয়ে যারা থাকবে, যারা ভালোবাসবে, খুব ভালো। আর যেটা কলকাতাটা বাদ দিয়ে যদি শুধু গানটা নিয়ে করে, বেলাবস করে, ভালো। আর কেউ যদি ভাববে না, এসটিডি বুথ বলে একটা বস্তু ছিল, সেখানে গিয়ে একজন ওই কয়েন ফেলে আবার রিকানেক্ট হচ্ছে, আবার ফোনটা করছে, এসটিডি বুথটা ছিল। এসটিডি বুথটাকে যদি সে তার মাথার মধ্যে কোথাও রেখে দেয়, ভালো। মানে 2441139 the ল্যান্ডলাইন জন্মায়নি, মানে জন্মেছে পরে, যখন থেকে তার হাতে টেলিফোন এসছে, যেটা 9835081630, সে কি করে 244 নিয়ে লাভ আছে, কেন হচ্ছে, সেটা তো মানে নেই। তার মানে কি না, কেন প্রথমে তো লাফাচ্ছে, আমি সেটা জানতে চাইছি, কেন শুনছে সেটা? কারণ তার আগে তার বাবা দাদা শুনেছে, বা বাবা শুনেছে, বা কেউ শুনেছে, পছন্দ হয়েছে, আস্তে আস্তে সেটা পাস অন করেছে নেক্সট জেনারেশনের কাছে। সো তাদের ভালো লাগাটা পাস অন করে দিয়েছে, এটা প্রেমের গানের মধ্যে, টেলিফোনের মধ্যে দিয়ে প্রেমের গান। এবং আমি বুঝতে পারতাম যদি গানটা 98304586, ও আচ্ছা হচ্ছে, কানেকশন লাগছে না, নেটওয়ার্ক লাগছে না, নেটওয়ার্ক হারিয়ে যাচ্ছে, গানটা তো সেটা নেই নয়, গানটা তো জাস্ট মিটারটা বেড়ে যাচ্ছে, মানে ট্যাক্সি ওঠার মতো। কিন্তু যারা হলদে ট্যাক্সি বা মিটারওয়ালা ট্যাক্সিতে আর উঠবে না, ট্যাক্সি নিয়ে যদি সত্যি আমি একটা ভালো গান লিখতে পারি, মিটারওয়ালা হলদে ট্যাক্সি
মিটারটা বেড়ে যাচ্ছে, তাহলে সেই গানের মধ্যে দিয়ে সেটা থেকে যাবে। তো রাস্তাতে বলতে ট্যাক্সিতে উঠে গেছে, তো উবের ওলা আগে থেকেই জেনে নিচ্ছে কি কত ভাড়া। আমাদের সময় তো আমরা আগে থেকে জানতাম, উঠছি বাড়ছে 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 বাড়ছে, আর এখানে নামিতে বাকিটা মিনিটে চলে যাবো, বাকিটা মিনিটে চলে যাবো। এই যে মজা বা হোয়াটএভার বা এইটা খুব, এইটা থেকে গেলে কি হয়, একটা গ্রোথটাও খুব সিস্টেম্যাটিক গ্রোথ হয়, মানে একটা সিস্টেম্যাটিক ভাবে সে মানুষটা বড় হয়। কিন্তু তা না হলে সে একটা অদ্ভুত ভাবে সে বড় হবে। সে না পাবে কলকাতা, না পাবে থাইল্যান্ড, খানিকটা নিউ ইয়র্ক, এটা ওটা হাবি জাবি করে কি একটা বিগড়ে যাবে তার। সে একটা তার কোনো আইডেন্টিটি থাকবে না, ইজ হোয়াট আই সে। একটা আইডেন্টিটি তো হোয়াটএভার, সেই আইডেন্টিটি কলকাতার মধ্যে একটা বড় জায়গা আইডেন্টিটি। ত্রিপুরা বা আপনি যেখান থেকে আসছেন, ত্রিপুরার কোথা থেকে, আগরতলার একটা আইডেন্টিটি আছে, সেখানেও একটা ইতিহাস আছে। সেই সেই এই ইতিহাসটা তার থাকা দরকার। আগরতলার লোকটা যদি মানে নাগাল্যান্ডের একটা ছেলের মতন করতে আরম্ভ করে, আর নাগাল্যান্ডের ছেলে যদি দার্জিলিং এর মতন করতে আরম্ভ করে, তাহলে ননসেন্স, মানে কোনো মানে নেই। মানে we are all different, yet we are same, yet we are বাঙালি, yet we are whatever. তার থেকেই সে বেলারুশ 2441139, যেটা কিনা সকলের মুখে মুখে এখনো শোনে। হয়তোবা কখনো কখনো অনেক ছেলে, অনেক মেয়েরাও রাতে ঘুমোবার যাওয়ার আগে এই গানটা শুনে তো ঘুমোবেই। অনেক কিছু বলে গেছেন, এই বলা আছে এই গানে। যদি এই গানের কথা, সুরের কথাই বলি, আপনার প্রথম সুর করা গান, সেটা কিভাবে মনে হলো যে হ্যাঁ আমি সুর করতে পারি? আমার দেখুন, আমার একটা পয়েন্ট এসেছিল যখন আমি সিনেমা করতে পারছি না এবং তৈরি করতে পারছি না, প্রডিউসার নেই, এবং যখন আমি যে ধরনের অভিনয় করতে চাইছি সেটা খুব কম লোক আমায় দিচ্ছে। মৃণাল সেন, অপর্ণা সেন, নবেন্দু চ্যাটার্জি, বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষ, শেষ। আর কেউ নেই যে আমাকে নিয়ে ছবি করতে পারে। তখনকার যে মেইন স্ট্রিম সিনেমা হচ্ছে তার সঙ্গে আইডেন্টিফাই করে ননসেন্স, সেটা লিপস্টিক মাগারা হিরো বাজি। আমি সেই বাংলা সিনেমা দেখি না। বাবা কেন চাকর, শ্বশুর বাড়ি জিন্দাবাদ। আমি কাউকে ছোট করছি না, আমি একটুও কাউকে ছোট করছি না, কারোর প্রতি মানে আমার কাউকে বিদ্রুপ করার প্রয়োজন। তারা যেটা করেছে বাংলা ইন্ডাস্ট্রিকে একটা সময় বাঁচিয়ে রেখেছিল বলেই তো বাংলা ইন্ডাস্ট্রি এখনো চলছে। আমি ছোট করার কে? কিন্তু আমি বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচানোতে ইন্টারেস্টেড ছিলাম না, এখনো না। সো আমার কাছে কি ধরনের ছবি করবো বুঝতে পারছি, সেই সব ছবিতে আমি পাঠ করতে পারবো না। আমার দেখতেও অত রকম নয়, ভালো দেখতে হবে। টিপিক্যাল চেহারা আমার নেই। আমার থেকে দেখতে ভালো তাপস পালনি, আমার থেকে দেখতে ভালো প্রসেনজিৎকে, কিন্তু কনভেনশনালটা আমার রয়েছে। তখন আমার রোজগার করা, আমি স্রেফ রোজগার করার জন্য কনসার্ট করে টাকা পাওয়ার জন্য, আমি ক্যাসেট ছাপানো আমার কোনো ইন্টারেস্ট ছিল না। আমি হল বুক করি একটা, হলটা আমি সামানন্দ জালান বলে এক ভদ্রলোক হেল্প করে বুক করতে, এবং আমি 3 মাস পরে কনসার্টটা করব। সুমনের গান শুনে আমি দেখলাম যে এই লোকটা গিটার বাজিয়ে গান করছে, ভালো ইন্টারেস্টিং। এই লোকটা তো মানে এটা তো আমি পারি, আমি গিটারটাও বাজাতে পারি, আমি জিন্স পরে একা দাঁড়িয়ে গিটার বাজিয়ে গান করতে পারি, নট ব্যাড। খালি গানটা করতে হয় বাংলায়, নো প্রবলেম। সিনেমা তো আমি বাংলায় করবো, থিয়েটার তো বাংলায় করেছি, হতে পারে সেটা বিদেশি নাটক, সেটা আমি অনুবাদ করেছি বাংলায়। তাহলে আমি যদি কিছু গান লিখে গিটার বাজিয়ে কনসার্ট করি, 5,000 10,000 করে রোজগার করতে পারি, আমি আমার সংসারটাকে বাঁচিয়ে রাখতে পারবো, মানে আমি কন্ট্রিবিউট করবো। সো আমি ঠিক করলাম একটা কনসার্ট করবো। তো আমি হল বুক করলাম 3 মাস আগে। এই 3 মাস যদি নাটক রিহার্সাল হয়, এই 3 মাস ধরে
আমি গান লিখেছি 20টা গান 3 মাসে, একটা ফুল এনার্জি দিয়ে নন স্টপ একটা গান তারপর আরেকটা প্রথম গানটা রিপিট করা, এই করে 20টা গান আমি লিখেছি। এবং সেগুলো অনুষ্ঠান করে আমার প্রচুর নাম, মানে এ ডাকে ও ডাকে সে ডাকে এটা। 1 বছর আমি শুধু অনুষ্ঠান করে কাটিয়েছি, কলকাতা, জলপাইগুড়ি, ব্যাঙ্গালোর, খড়দা, আসাম, গৌহাটি, এদিকে আবার কাছে মানে চন্দননগর, ব্যারাকপুর, এখানে কল্যাণী, এবং তারা আমি নিজে, এবং আমি রোজগার করতাম ভালোই রোজগার, 15,000 20,000 করে আমি রোজগার করতাম এবং আমি ফ্যামিলিকে দিতে পারতাম। তো এই 20টা গানই আমি গাইতাম 2 ঘন্টা শো। যখন আমায় রেকর্ড করতে বলা হয় তার আগেই আমার মোটামুটি মানে কোম্পানি যখন দেখলো সুমন নচিকেতার পর এই ছেলেটা খারাপ করছে না, তখন কোম্পানি এগিয়ে এলো। তখন এই 20টা থেকে আমি 10টা গান রেকর্ড, ওই 20টা থেকে বেছে বুঝে 10টা গান আমি রেকর্ড। সেকেন্ড অ্যালবাম যখন হয় বাকি ছিল 10টা, ওই 10টা আমি রেকর্ড। মানে প্রথম অ্যালবাম সুপারহিট, মানে খুব ভালো বিক্রি হলো, মানে গোল্ড ডিস্ক হলো। এবার সেকেন্ড অ্যালবাম যখন করতে হবে বাকি 10টা গান আছে, ওই বাকি 10টা গান অলরেডি তো আমি এই 10টা গানের সঙ্গে ওইগুলোও গাইছি। ইন্টারভেল আগে 10টা, ইন্টারভেল পরে 10টা, সো ওই গানগুলো রেকর্ড করে দিলাম। এই গানগুলো তো শুনে শুনে এখনো মনে হয় কোথাও হয়তো আপনার। এবার থার্ড অ্যালবাম করার সময় আমি জানতে পারি যে আমার কোম্পানি সিনেমা তৈরি করবে। আমায় যখন থার্ড অ্যালবাম করার আগে পুরোনোটা এর জন্য গোল্ড ডিস্ক দিয়ে আমাকে পার্টিতে ডাকা হয়। আমি মাদ্রাসের যে বড় অফিস মানে সারেগামার HMV অফিসার, সে মানে বড় স্যার, তাকে আমি বলি দেখো আমি 3 নম্বর অ্যালবাম আমি করবো না যদি না আমাকে একটা সিনেমা করতে দাও। সিনেমা করতে দিলে 3 নম্বর অ্যালবাম করবো না হলে আমি করবো। তখন বললাম আমি তো বাংলা সিনেমা করছি না, আমি না আমি হিন্দিতেই করবো, কলকাতায় বসে আমি হিন্দিতেই সিনেমা করবো। কত টাকা লাগবে? আমি 40 লাখ। তাহলে তোমাকে আরো 4টে গান রেকর্ড করতে হবে, তুমি কন্ট্রাক্টে যাও, আরো 4টে অ্যালবাম। হ্যাঁ কন্ট্রাক্টে যাচ্ছে। এই আমি সিনেমা করার সুযোগ পেলাম, এই আমি 3 নম্বর ভালোবাসি তোমায় গানগুলো লিখতে আরম্ভ করলাম। তখন আবার 10টা গান আমি লিখলাম থার্ড অ্যালবাম থেকে। তার আগে আমি কিন্তু যে গানগুলো গাইতাম 10টা দিয়ে দিয়েছি, আবার 10টা শুধু রোজগার করার জন্য। আবার রেকর্ড করার কোনো ইচ্ছেও ছিল যে তারপর রেকর্ড করলাম, তারপর একটা নাম হলো, তারপরে হলো এখনো অনুষ্ঠান করি পর পর। কিন্তু সেটা আমি কৃতজ্ঞ গানের কাছে, এবং অবশ্যই গান আমাকে বাঁচিয়ে দিয়েছে। কিন্তু গান করে আমি আমার সিনেমা প্রডিউসার পাই, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, নাহলে পেতাম না। কিন্তু আপনি সিনেমা করলেও আপনি বরাবরই থিয়েটারটাকে খুব ভালোবাসেন। থিয়েটার আমি বন্ধ করে দিই যখন আমি গান করতে যাই, আমি বন্ধ করি। জার্মানি থেকে ফিরে এসে হচ্ছে, তার আগে আমি যে থিয়েটার করেছি প্রচন্ড ভালো লেগেছে থিয়েটার করেছি, প্রচন্ড। মানে আমার থিয়েটার কেউ দেখতে আসতো না, তাহলে কিছু বুঝতে পারতাম না কি হচ্ছে। আমার থিয়েটারটা আমি ইন্সপায়ার্ড বাই ইউরোপিয়ান থিয়েটার, এবং আমি কি করছি কেউ বুঝতে পারছে না। সমালোচকরা ভালো বলছে, সিনেমায় পাঠ দিচ্ছে, অপর্ণা সেন ভালো বলছে, বাকি দর্শক সেই সাময়িক থিয়েটারে মানে তখন গঙ্গোপাধ্যায়, সমুদ্র, তারপরে আরো অনেকগুলো লোকেরা করছে। সেই সময় আমার ইয়াং থিয়েটারটা কেউ বুঝতে পারে, কিন্তু একটা পরিচিতি ওই আর কি একটা বিতর্কিত একটা ব্যতিক্রমী ব্যাপার ছিল। যখন আমি আবার রোজগার করে সিনেমা টিনেমা করে ব্যোমকেশ করে মানে ফ্রম বোবারাক্স নাম করলো, বং কানেকশন আরো নাম করলো, চলবেস্কো আরো নাম করলো, মাইলি বাঙালি নাম করলো, রঞ্জন আমি আসবো না খুব নাম করলো, ব্যোমকে খুব নাম করলো। তখন আমি দর্শক তৈরি হয়েছে আমার একটা, তখন আমি ঠিক করলাম 2011-তে এসে
এইবার আমি আবার থিয়েটার করবো এবং সেটা নিজের পয়সায় করবো, ম্যাক্সিমাম ভবনের টাকায় নয়। আমি ম্যাক্সিমাম ভবন জার্মান নাটক করতাম বলে ম্যাক্সিমাম ভবন আমার টাকা। এবার আমি নিজের খরচায় নিজে একটা তার আগে আমি নিজের একটা ফিল্ম কোম্পানি অলরেডি করেছি, অলরেডি। এবার আমি সেই টাকায় আবার থিয়েটার করি। বাদল সরকার একটা থিয়েটার নিয়ে ভাবি, তারপর ক্যান্সেল হয়ে যায়, তো গেলে এইবার আমি প্রতি বছরে 1.5 বছর অন্তর একটা করে থিয়েটার করছি, যেখানে আমি খরচা করছি, আমিই খরচা করছি, সবাইকে টাকা দিচ্ছি, থেকে যেটা বাঁচছি সেটা আমার কোম্পানি, আমার লাভ হচ্ছে। এইটা করে এক একটা শো, এক একটা নাটক আমি 10-12টা শো, এইভাবে আমি করে গেছি কয়েকটা বছর। কোভিডের বছরে বন্ধ হয়ে যায়, তারপর খোলার পর আমার 2টো নাটক করি। এই বছর আর কিছু, এবছর লাস্ট থিয়েটার আমি করেছি শেক্সপিয়ারের কিং লিয়ার। তারপরে নিজেকে আর কিছু করছি না। আমি নিজেই এখন সিনেমা, নিজের ছোট ছোট বাজেটের সিনেমা নিজেই প্রডিউস করি। নীলের ছবিটা, যেটা চালচিত্র আপন বলে ছবিটা মৃণাল সেনকে আমি শ্রদ্ধা জানিয়েছি, সেটা আমার নিজের টাকাই করা করে আমি বেছে দিয়েছি হইচইকে। হইচই গ্ল্যাডলি করে সেটা নিয়ে এবং হইচই সেটা প্রচার করে চালিয়েছে। আমি হইচইয়ের কাছে খুব কৃতজ্ঞ। তারপর আমার পুত্র নীল একটা ছবি করতে চেয়েছে বিএফডিএ নিয়ে, সেটা হয়েছে, সেটা ফ্রান্সে নিয়ে গেছে, প্রাইজ পেয়েছে, এখন গোয়াতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে। তো তারপর দেখা যাক, আমি একটা ছবি করবো বাদল সরকার। আমার ছোটবেলার বাদল সরকার থেকে, কারণ বাদল সরকার আমার বছর খানেকের জন্য অভিনয় শিখিয়েছিল, তখন আমার বয়স 19, কলকাতায় সদ্য গ্র্যাজুয়েশন পাস আশুতোষ কলেজ থেকে। সেইটা নিয়ে একটা করতে চাই, নিজেই একটা ছবি। এছাড়া আমার কিছু গানের প্রোগ্রাম আছে বলে তারপরে থিয়েটার বছর। আপনার কি কখনো এরকম ভাবনা এসেছে যে আমরা যখন জন্ম নিই, বড় হতে হতে একটা জিনিস শেখানো হয় যে আমরা জন্মেছি মানে আমাদের যেতেই হবে, কিন্তু একজন শিল্পী এই যে ভেতরে থাকা জিনিসগুলো যা ছড়িয়ে দিয়েছেন সে তো কখনো হারাবে না। আপনি এই জিনিসগুলো যারা পরবর্তী প্রজন্মরা আসবে সেটা যেন জানে, এই যে আপনার স্ট্রাগলটা, তার জন্য আপনি কখনো ভেবেছেন যে আপনার আত্মজীবনী নিয়ে কিছু লেখা বা? হ্যাঁ, আমাকে দেশ পাবলিকেশন বলেছিল লিখতে, আমি বলেছি আমার লেখার পর ইচ্ছে নেই, আমি একটা গোয়েন্দা গল্প লিখি। আমি গোয়েন্দা গল্প করতাম, তো ওরা ঠিক আছে রাজি হয়েছে, গোয়েন্দা গল্প বিক্রি হয়েছে। পরের বছর আবার লিখুন না আর একটা গোয়েন্দা গল্প, সেটাও বিক্রি হয়েছে। আমি গেলাম পুরাতে, আপনাদের ওখানে একটু বিক্রি হলো। তারপরে আবার একটা হয়েছে। 4 বছর ধরে আমি ঠেকিয়ে রেখেছি ওদের, না আমি এই বছরে আমি দেশ আমার পাবলিশার, এবং পাবলিশার আমাকে মাঝে মাঝে চেকও দিয়েছে, ভালো তো, তাহলে আমার মতো মাঝে এসছে খাও বিক্রি হয়নি, বিক্রি হয়েছে। তো তখন এটা আমি আমার 73 এখন হবে, আমার মনে হয় এবার একটু রেকর্ড করে রাখলে, যখন ও যখন এতবার করে বলছে, তখন আমি একটা লিখেছি যেটা বেরোবে ডিসেম্বর মাসে বেরোবে। কিন্তু সেটা আমি লিখেছি নিজে বাঁচিয়ে রাখার জন্য না, আমি লিখেছি কিছু কথা যেগুলো আমি যেগুলো আমার মনে হয়েছে বলা দরকার। বিকজ এত মানুষের সম্পর্কে এত কিছু, পৃথিবীর এত কিছু আমি এসছে আমার মধ্যে, সেটা অনেকে জানে না। যে জন্য আমার খুব ভালো ইন্টারভিউ কখনো হয়নি, কেউ জানে না। যারা থিয়েটার জানে তারা থিয়েটার নিয়ে, গান নিয়ে বেশি হচ্ছে, আচ্ছা সিনেমা এই হচ্ছে। কিন্তু আমি বাংলা সিনেমায় কি করলাম, কেন, এই অনেকে জানে না, অনেকে জানে না, সেইগুলো আমি লিখেছি। আমার মনে হয় লোকে পড়লে মজা পাবে, অন্য জিনিস জানতে পারে, আমার সম্পর্কে মজা পাবে, আনন্দ পাবে, পড়তে ভালো লাগবে, অনেক নতুন কিছু জানতে পারবে আমার সম্পর্কে। আর সেটুকুর জন্য আমরা সবাই অপেক্ষায় থাকছি যে কবে বইটি হাতে পাবো। আর সেই সঙ্গে বলবোই যে এই যে অঞ্জন দত্ত এই নামের সঙ্গে এই যে গান, আপনি ইতিহাস তৈরি করে গেছেন। আপনি কখনো ছোটবেলায় স্বপ্ন দেখতেন যে আমার এই নামটা একদিন ইতিহাস হবে? কারণ আমি ফেমাস হওয়ার স্বপ্ন দেখেছি, যে আমি একদিন
অভিনেতা হবো, একদিন বিয়ে হবো। তারপরে আরেকটা আপনার দেখছি প্রথম থিয়েটার করার সময়, প্রথম থিয়েটার যখন করলাম স্কুলে, আমি সারা রাত মেকআপ তুলি, মেকআপের গন্ধ ছিল। সো আই ওয়ান্টেড টু বি অ্যান অ্যাক্টর। অ্যাক্টর আমার খুব খুব ইচ্ছে ছিল এবং হয়েওছে কম বেশি। তো সেটা আমি, এবং তার জন্য আমি ফেমাস হতে হবে, তার জন্য আমার লোকে চিনবে, তার জন্য লোকে দেখবে, সেটা আমি জানতাম। মানে সো আমি যখন গানের জন্য নাম করলাম বা সিনেমা করে নাম করলাম, হলের বাইরে লোক চিনতে পারছি, অনুষ্ঠানের পরে বই করে আমায় দেখছি, আমার মাথা ঘুরে যায়। আমি জানতাম এটা একটা হবে, মানে আমি স্বপ্ন দেখতাম সই করছি, এ করছি, তা করছি, এগুলো আমি জানি, স্বপ্ন দেখতাম রাত্রিবেলা নয়। মানে আই নিউ দ্যাট, আই নিউ না, আই ওয়ান্ট, আমি যদি চাই ইম্পর্টেন্ট কিছু করতে, তাহলে যখন ইম্পর্টেন্ট হলাম তখন সেটা আমার কাছে এমন একটা হলো না যে আমার মাথা খারাপ হয়ে গেল, আরে আমি এরকম, এটা হয়। আই নিউ দ্যাট ইট ওয়াজ কামিং, এটা হবে। সো আমি ভদ্রসভ্যভাবে ঠিক আছে ম্যানেজ করে বেরিয়ে টেরিয়ে যাই। মানে আমার লোকের রাস্তাঘাটে দেখলে এটা ওটা বলে, খুব একটা আমি কোনো আশ্চর্য হই না বা কোনো পাগলামিও করি না। আমি খুব একটা আশ্চর্য নই যে আমি বসে টেবিলে খাচ্ছি, ওদিকে আমার সঙ্গে আলোচনা হচ্ছে, আমার একটা অস্বস্তি হচ্ছে। আমি জানি কিছু খুব পয়সা এসে বলবে স্যার, বা কারণ আমি জানি আমার শ্রোতা দর্শক না আমায় কোনো গুরু বলবে না, কি যে জীবনে বলে, বা পাগলের মতো আমার জামা ছেড়ে নেবে না, তারা ভদ্রভাবে ঠেলে ঠেলে এসে স্যার কথা আপনাকে আমি ম্যাক্স, দ্যাটস ইট। আই এম কোয়াইট হ্যাপি উইথ দ্যাট। আই এম গ্রেটফুল দ্যাট আমার দর্শক এখনো পর্যন্ত আমাকে ট্রোল করে না, আমার ওইরকম মাথায় তুলে পাও ওই রকম হয়নি। হ্যাঁ, কিন্তু একটা বড় অনুষ্ঠানের থেকে বেরোবার সময় ভিড়ের মধ্যে যেমন ছেড়ে গেছে সেগুলো হয়েছে, কিন্তু অ্যাজ পার্ট অফ বিজনেস, মানে কিন্তু আমার শ্রোতারা ওই রকম নয়। যতটা পাগলামি হয়তো অন্য কাউকে নিয়ে করবে, হয়তো সে একই শ্রোতা আমার সঙ্গে সেটা করবে। আমি কোথাও বাজার করতে গেলে তারপরে করছি দেখছি দূর থেকে, ভাবলে পরে আবার দুটো বডিগার্ড রাখার কোনো প্রয়োজন পড়ে না। আমি দিন দিয়ে রাস্তার দোকানে খাচ্ছি, এটা করছি সেটা করছি, এখন একটু সঙ্গে চলতে হয়, বিকজ টাইমস আর চেঞ্জিং। কে কি ছবি তুলবে, কি করবে, বাট আমি এখনো ওই আনন্দটা ফিল করি যে ঠিক আছে, তারা ভদ্রসভ্য, তারা ঠিক এগিয়েছে, একটা ছবি তুলতে হয় আপনার সঙ্গে, কত ছবি তুলবে, একটা সই, আরে ঠিক আছে সই দিচ্ছি, কি নাম, কি ব্যাপার, কি গল্প, কি তা, এইরকম। আমি বুক ফেয়ারে যখন বই সই করি, প্রচন্ড ভিড় হামলে পড়ছে, সবাই এসে দেখতে ছবি তৈরি করেছে, এই করতে হবে, একটা সার্টেন রেসপেক্ট থেকে ওরা দেখে। অঞ্জন দা, which is nice আমার কাছে। আমিও ছোটবেলা থেকে মৃণাল দাস, অঞ্জন বাবু বা অঞ্জন দা, which is nice আমার কাছে ভালো লাগে। বলো কি করে যে আপনার এসব কিচ্ছু পড়ে না, which is nice আমার কাছে। ছোটরাও, মানে মানে কলেজ স্টুডেন্টসরাও, আমি যদি প্রেসিডেন্সি মাঠে গিয়ে অনুষ্ঠান করে 8,000 দর্শক হবে, তারা করবে না। আমি জানি না কেন করবে না, আমি জানি না তারা কেন করবে না, কিন্তু তারা করে না। অথচ পরে করছে বা তারপরে আমার ওইভাবে আমি সামহাও ম্যানেজ করে সামহাও, আমি জানি না মানে ডিস্টার্ব মি, আর নাইদার আমিও ডিস্টার্ব করি। অথচ কিন্তু একটা পরিচিতি আছে, ভালোবাসা আছে, তা আছে, এগিয়ে এলো। আচ্ছা আপনি কি করেন বলতো, আপনি কি করেন, বয়স হয়ে গেছে মনে হয়, কি করেন বলুন, আপনি কিছু একটা করেন, আপনি কিছু করেন, আমি আপনাকে দেখেছি, মানে হ্যাঁ সিনেমা দেখেছি, কোন সিনেমা বলুন তো, আমি আপনি কোন সিনেমা দেখেছেন, আমি দেখেছি আবার একটা দাড়ি ছিল না, একটা দাড়িটা বয়স হয়ে গেল, আমি গান বললাম দাড়িটা রেখেছি সিনেমা করার জন্য, না আপনি গান করেন, ওই তো নম্বর বলুন, টেলিফোন নম্বর, হ্যাঁ আমি রেখেছি, আপনার সুমন বাবু না আপনি, আর হ্যাঁ আমি সুমন নই, কিন্তু গানটা ঠিক ধরেছেন। এইরকমও হয়। আরে সুমন বাবু কেমন আছেন, কিরকম দারুণ, আপনার গান শুনেছি আমি, রঞ্জন, আমরা সুমনটা লিখি,
আমি অঞ্জন সুমনে তোমাকে চিনি। আরে হ্যাঁ ভুলে গেছি। মানে এই মজাটা চলতেই থাকে। তো যেহেতু আপনি এতটা স্ট্রাগলের পরে এই জায়গায় এসেছেন, আমি বলবো আমরা আজকে প্রচন্ড স্ট্রাগল, মানে আমি ভাবতে পারবো না, রিয়েলি আমি আমার বইতেও আছে এবং আমার দোসরা বা শ্রোতা বা দর্শকদের বলতে আমার কোনো লজ্জা নেই, প্রচন্ড আমার বউয়ের টাকায় সংসার চলছে বলে প্রচন্ড স্ট্রাগল হয়েছে। আর এবং সত্যি সত্যি আমি খুব মানে ভাবা যায় আমি যে পরিমাণ মানে অর্থ দেখেছি, স্বাচ্ছন্দ্য দেখেছি, ভাবা যায় না, কেউ ভাবতেই পারবে না সে পরিমাণ অভাবও দেখেছি। মা সোয়েটার বুনে দিত, বুনে একটা প্লাস্টিকের একটা বাক্সতে রেখে, জুতোর বাক্সতে তার উপর প্লাস্টিক দিয়ে আটকে রেখে 3-4টে বাচ্চাদের সোয়েটার মোজা বুনে আমার দিত। আমি হবি সেন্টার পার্কস্ট্রিটে গিয়ে রেখে আসতাম, 3 দিন পরে বিক্রি হলে 300 টাকায় মা ভাবছি না দেয়, আমার কোনো প্রবলেম। তো এই পুরো জার্নিটার মধ্যে দিয়ে গেছি, তো এই জন্য আমার না ওই ক্রাইসিস, দুঃখ, রিগ্রেট, এটা সেটা ওর কি হচ্ছে আমি কেন, এটা আমার হয়নি। এবং আমার সবাই খুব, এবং গানে যখন আমি করতে এসেছি, সত্যি তো আমি কিছু জানি না, আমি গান করতে এসেছি, একটা সঙ্গীত শিল্পী কিন্তু আমার নামে নিন্দে হয়নি। সে বিরাট বিরাট তারা, উষা উতু, অমুক তসুক, বিক্রম ঘোষ, কবির সুমন্ত নিজে এগিয়েছে, নিজে ডেকে ডেকে আমার গান করিয়েছে, কত নিজস্ব সবাই সেরকম মাইকটা তোমার এসো। কেউ কেউ কখনো মানে সিনেমাতে, কমার্শিয়াল সিনেমাতে যতটা আমি মানে ফেস করেছি কি পাকা, থিয়েটারেও আমি ফেস করেছি যে কি করছে আমাদের মতো নয়, গান করতে শেষল এটা আমি স্বীকার করতেই হবে। একটা মিউজিশিয়ান একজনও আমার বিরুদ্ধে কিচ্ছু বলে, কখনো নিন্দে করেনি অন্তত, এবং আমার পরের জেনারেশনও কখনো আমাকে নিন্দে করে কোনো দিন করেনি, এবং আমিও করি। সিনেমাতে একটু বাদামি করতে এসছে, কিন্তু সেখানেও এখন একটা ভালোবাসা পাই আমি প্রডিউসারদের কাছে। কারণ আমি কিন্তু ঝগড়া করছি না কারণ নচিকেতার শ্রোতা তো আমার শ্রোতা নয়, সুমনের শ্রোতা আমার শ্রোতা, আমার শ্রোতা সুমন, নচিকেতার শ্রোতা তো আমার শ্রোতা নয়। কিন্তু নচিকেতার মা যদি মারা যায়, আমার একটা শো ছিল, আমার মনে হচ্ছিল আমার নচিকেতার গান করা একটা দরকার, তো সে তো আমার করি, আমার সহশিল্পী, আমি নচিকেতার গান দিয়ে শুরু করেছিলাম। দর্শক গিটার বাজিয়ে বাজিয়ে নিজে তো আমার নচিকেতা মানুষ হতা হয়ে গেছে। আমি বললাম ভালো হয়ে গেছে, এখন দেখুন কিছু করার নেই, সে আমার সংস্কৃতি, সুতরাং আপনাদের হাততালি দিতেই হয়, হাততালি না দিলে পরের গানটা 2টো গান বাদ হয়ে যাবে, তার মধ্যে একটা বেলাবস সবাই হাততালি চল মানে বা 1 মিনিট নীরবতা পালন করুন, 1 মিনিটের নীরবতা, কারণ ঠিক তাকে বিপরীত নীরবতা পালন করছে। আমার বাবা মারা যাওয়ার দিন আমি অনুষ্ঠান করতে গেছি, করতে হয়েছে আমার কাউকে বলি, খালি উদ্যোক্তারা জানত, পুরো 2 ঘন্টা অনুষ্ঠান করি, উদ্যোক্তারা শেষে আজকে আমরা অনেক টাকা দিয়ে টিকিট বিক্রি করে অনুষ্ঠানটা করেছি, অনেক টাকা টিকিট হয়েছে, অনুষ্ঠানটা ক্যান্সেল করেন এবং ওনার বাবা আর পরিমাণে মারা গেছে, দর্শক 1 মিনিট 2 মিনিট নীরবতা পালন করেছিল, এবং আমার বিশ্বাস বাবা ওপর থেকে দেখে খুব খুশি হয়েছিল, যা ছেলে দাঁড়িয়ে গেছে, এটা আমার ভাবতে ভালো লাগে। সো আই হ্যাভ নো, আমার কোনো ওইটা নেই, মানে ওই রিগ্রেট বা একটা অশান্তি কোন গভর্নমেন্ট এসছে আমার কি ভাই, জনতা তাকে ভোট দিয়ে গেছে। মানে আপনি যদি জিজ্ঞেস করেন আমার পলিটিক্স নেই, আমার কোনো পলিটিক্স নেই, আমার পলিটিক্স মানব মানুষ। এখন যদি কোনো সরকার আসে, সে সরকারটা আমার পছন্দের নয়, কিন্তু তাকে তো জনতা ভোট দিয়ে নিয়ে এসছে, আমি বলার কি, সকাল থেকে উঠে গাল দেওয়ার কি আমি, কিছু মানুষ করে করুক, আমি কেন করব? আমি যদি আমার মানে
মুখ্যমন্ত্রী কোন একটা মন্ত্রী আবার সামনে এসে দাঁড়ায়, আমি তো নমস্কার, ভালো আছে, এটা পড়বো, আরে এরকম করে চলে যাবো, অসভ্য। আমার স্কুল এটা শেখায়, আমার আমার পুলিশ, আমার চিফ জাস্টিস, আমার প্রেসিডেন্ট, আমার প্রাইম মিনিস্টার, আমার চিফ মিনিস্টার, তাদের তো রেসপেক্ট দিতে হবে, তারপরে আবার দেখা যায় পরে কি হয়। আমার ব্যক্তিগতভাবে ওইটা আমি বিশ্বাস করি, কারণ সত্যি আমার কোনো পলিটিক্যাল ওই রকম কোনো পার্টিগত বিশ্বাস নেই বলেই আমি এটা করতে পারি, আমি এটা করি না, এবং কেউ করলে আমি সেটা অপছন্দ করি, অপছন্দ করি। আমি কেউ বলতে আর তুই করো না এরকম কেন করছো, এটাই বলতে যাবো না, তার হচ্ছে মনে হচ্ছে করছে, তার জন্য আমায় কেউ সুবিধাবাদীও বলে না। আমি কোনো পলিটিক্যাল পার্টির কাছ থেকে কোনো সুবিধে পাই, সিপিএম কি তৃণমূল কি কংগ্রেস কি বিজেপি আমার জানার দরকার নেই, আমি কোনো দিন কোনো সুবিধে নেই, এবং তারাও কোনো দিন আমার কোনো ক্ষতি করে কেউ লক্ষণ নয়। আমি কন্ট্রোভার্সি এড়িয়ে চলি, আমি বিতর্কটা আমার ভালো লাগে। একটা মানুষ যদি ডিভোর্স করে, দুবার বিয়ে করেছি, আমার কি, আমি আর বিতর্ক না, আমার 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 পছন্দ না, কারণ আমি যখন বড় হচ্ছি, আমি তো মানুষ তো আমায় শিখিয়েছি যে মানে খুব বড় ভাবের মানুষরা খুব বিতর্কিত মানুষও হয়। পিকাসো মন আছে, কিন্তু পিকাসো পেন্টিংটা দেখবো না ভাববো যে তার চরিত্র দুশ্চরিত্র, আমি দুশ্চরিত্র, আমি তো পেন্টিংটাই দেখি, তাই না? সো আমাকে এগুলো শিখিয়ে দিয়েছে, আমার চারপাশের মানুষরা শিখিয়ে দিয়েছে, যা কাজটা দেখো, এটা দেখো না, ওটা দেখো, এটা দেখো না, এটা খারাপ জিনিস দেখতে নেই, ভালো জিনিসটা খোঁজো। তো সব কিছুর মধ্যে আমি ভালোটাই খোঁজার চেষ্টা করি। চেক করে নিচ্ছি, অনেক বড় হয়ে হচ্ছে কিনা সেটা দেখি। হ্যাঁ হচ্ছে। এটা এডিট করে দেবে তো? হ্যাঁ এডিট করে দেবো, এটা এর জন্য চেক করার জন্য গেছি। তো আমি মানে এর মাঝে মাঝে কিছু প্রশ্ন আমার করে নেবে, এক নাগাড়ে বুকে চলেছি। না আমার শুনতে ভালো লাগছে বেশ। আমার বিতর্ক পছন্দ নয়, ভেরি অনেস্ট, আমার বিতর্ক পছন্দ নয়। কতবার বিয়ে করেছি, তাহলে কি এসে না, সে তো ছবি করেছে যুগান্তকারী ছবি, পৃথিবী ইতিহাসে লেখা থাকবে সেই ছবি, আমি কি সেই সঙ্গে চিন্তিত হবো? কে সুইসাইডের অ্যাটেম্প নিয়েছে সুইসাইডের, ড্রাগস খেয়ে এই খেয়ে তা খেয়ে জিম মরিসন কি গান লিখেছে, কি গান করেছে, আমি সেটা দেখবো, আমি সেটা শুনবো, মানে আমার কাছে সেটা। আমিও ছোটবেলা অনেক বেশি চেষ্টা করেছি, একটা পয়েন্ট আমি বুঝতে পেরেছি না, ইট ইজ, আমি সিরিয়াস, মানে গাঁজা চরস অব্দি খেয়েছি, তার উপর আমি উঠিনি, তার উপর উঠতে আমার ভয় করেছে। কিন্তু একটা পয়েন্ট মনে হয়েছে গাঁজা চরসটা খেয়ে আমার কোনো লাভ হচ্ছে, কোনো লাভ যদি না হয়, কাজের কাজ করে ছেড়েছে। সো আমি এনজয় করি সিগারেট খাওয়া, যেদিন সিগারেট খাওয়া আমি এনজয় করবো না সেদিন খেব। আমি সন্ধ্যেবেলা একটু মদ্যপান করতে ভালোবাসি, সেটা আমার আনন্দ, সেটা যেদিন মাতলাম আমি কোনোদিন মাতাল কোনোদিন, আমি মিথ্যে কথা বলছি না, আমি বিয়ে করেছিলাম সেদিন একটু মাতাল বিয়ে কি করবো, আমার চাপ ছিল, আমার স্বাধীনতা চলে গেল, যা খুশি আর করতে পারবো না, আরেকজনের দায়িত্ব নিতে হবে, তার কথা শুনতে হবে। এই যেটা ভেবেছেন স্বাধীনতা চলে যাওয়া, সেটা কখনো ফিল করেছেন সত্যি স্বাধীনতা চলে গেছে? না, মানে কি হয়, আমি আমার মতন করে আছি তো, এবারে তর্ক ঝগড়া যদি হয়, একজনকে চুপ করতে হবে, না হলে তো দেখতে হবে, একজনকে বলতে পারছি ভুল হয়ে গেছে, সেটা আমার স্ত্রী কখনো বলেছে, কখনো আমি বলেছি যে আচ্ছা ছেড়ে ভুলে গেছে, ছেড়ে তো এই যে এটা তো একটা কম্প্রোমাইজ করা, এই কম্প্রোমাইজ গুলো জীবনে করতে হবে, আমার একটু মাথা একটু মাথা ধরে আর ঘরে কি ঘুমিয়ে পড়েছি, কিন্তু এছাড়া কখন নেবে। সো আমি ওটা এনজয় করি, যেদিন আমি এনজয় করবো না বা যখন আমি এনজয় করে নেবো আমি খাই। বা এরকম ঘটনা ঘটেছে যে যুগান্ততে যখন আমি অভিনয় করতে গেছি, অপর্ণার সঙ্গে
তো দেখতে ছোট ছোট করে আছে। So, মানে আমি যতদিন শুটিং করবো, এখন থেকে যতদিন শুটিং করবো, এটা 1.5 বছর থেকে হয়েছিল, কিন্তু মাঝ চেপে ওয়েদারের কারণে পুরীতে হচ্ছে অনেকটা বৃষ্টি, সিগারেট এগুলো বন্ধ করো, একদম লুকিয়েও নয়। এই মুখে একটু শশা করতে হবে, করতে হবে, হাই প্রোটিন ডায়েট ভাত, রক্ত, ডিম এরকম বেশি খাচ্ছি। অ্যান্ড আমি তো আমার ডিরেক্টর যখন তিনি বলেন, আমি অক্ষরে 1.5 বছর শপথ, কিন্তু আমি তো অভিনেতার কাছে ডিমান্ড আছে, আমি লুকিয়ে তারপর হয়ে যাওয়ার পর যেদিন ফাইনাল শুটিং হলো, সেদিন অমরনা সেদিন বলল অনেকদিন খানি সব করে সারা একটু জলে বেশি দিন। আমার যদি আমার একটা জায়গায় গিয়ে পড়েছি, কারণ আমি ভীষণ চুজি, ধরুন আমি এক্সাম্পল দিচ্ছি, সেটা তাহলে বুঝতে পারবো লোকটা খালি মদ নিয়ে কথা বলে যাচ্ছে, একটা মদ নিয়ে কথা বলছি, আমি পড়াশোনা আমি মদ খাওয়া বন্ধ করে দিয়েছিলাম আজকে। তাই এবার যদি আমি এমন একটা জায়গায় পৌঁছে যেখানে বদটা নেই, আমি কিছু করতে হবে, আমার কোনো উইথড্রল সিমটম কিন্তু আমার জাস্ট হয়নি, আমি মরে গেলেও বেশি বলতে হবে। সো ইট ইজ লাইক দ্যাট, মানে ইউনো আমি সত্যি তো অনেক জায়গায় যাই, প্রচুর জায়গায় গান করতে গেছি, শুটিং করতে গেছি, মাঝখানে আছে আমরা রিস্কি হলো, তাদের কোনো ক্ষতি হচ্ছে না, মোটেও কোনো অসুবিধা হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। কারণ আমার বাবা ছিলেন, বাবা খুব ফিল করতেন, আমি দেখেছি উইথড্রল সিমটম। আমার আমি কম খাই, আমার চরিত্ররাও খায়, আমি কারো দশটা পছন্দ করি, আমার চরিত্ররা পরে করে, লোকেরা বলে কি মদ খায়, সারাক্ষণ সকালে মদ খাচ্ছে, আগে না দাদা তুমি সকালে চা, আমি কফি খাই। লোকের একটা ইমাজিন করে নেয় রঞ্জনা আমি আসবো না, এই লোকটা এইরকম এইটাই ঘটনা, কিছু নয়। আমি আমার সত্যি আমার যে কোনো জিনিস, আমার ছোটবেলা থেকে যেহেতু আমি বিট সব কিছু দিয়ে বড় হয়েছে, আমি না যে কোনো জিনিস খেয়ে আমার কোনো ওই প্রবলেম নেই, এটা খাবো না, ওটা খেলে অ্যালার্জি, ওটা খেলে ওটা খেলে somehow I have no problem, আমার কোনো সেটাই, আমি খাদ্য রসিক, যদিও খাদ্য রসিক, এবং বাট আমার যা দেবেন খেয়ে, আমার ওইটা খেতে হবে, এটা খেতে হবে, ওটা খেতে হবে, এটার জন্য আমি মানুষ হিসেবে উদার আমি বলছি, আমি কত আমার ক্ষমতা রাখবো, আমি সব খেতে পারি, আমি সব খেতে, এটা আমি বলছি, আমি এটাই বলছি ইটালিতে গিয়ে যদি আমি ইটালিয়ান খাবার না খাই আর মাছের ভাত আর ঝোল খুঁজে বেড়াই, তাহলে আমার প্রবলেম আছে, এটাতেই মানুষগুলোর প্রবলেম আছে। আমি যদি মানে যে দেশে যেরকম আমি কেন সেটা খুঁজবো, মানে আমার দার্জিলিংয়ে গিয়ে আমি মাছ ভাত কেন খুঁজবো, আমি দার্জিলিংয়ে গিয়ে মোমো এটা ওটা দার্জিলিংয়ের খাবার খাবো, আবার কলকাতায় এসে আমি আমার বাড়িতে কেন আমি এক্সপেক্ট করবো যে রোজ চাইনিজ হবে, রোজ বিরিয়ানি পসিবল নর্মাল আমার এই নর্মাল বলতে আমি বলছি যে আপনি বা আপনার কলিগ বা আপনাদের অফিসের যারা সিনিয়র অফিসার্স বা যারা শুনছেন অনুষ্ঠান, তারা যেরকম ভাবে যা খান, জীবন কাটান সকালবেলা, আমার কিছু ভালো লাগা আছে, খুব ভালো কফি খাওয়া, একটা বই কেনা, একটু খরচা হয়ে যাচ্ছে, কিন্তু বইটা আমার দরকার, বইটা আমার কিনবো, বই তো ওইখানে আমার একটু খরচা হয়, বা আমি
ভালো জামা? না না না, আমার ভীষণ পার্টিকুলার, আমার কালো রং পছন্দ হয়। কালো বা একটু এরকম ধরনের কালার আমার খুব পছন্দ, এরকম গ্রিন, মিলিটারি গ্রিন, ব্যাস আমার ভালো যাবে। জিন্স আমার পছন্দ, আমি ডেনিম, একটা ডেনিম কালারটাই আমার পছন্দ হয়, আমি সেটাই করি। কিন্তু কলকাওয়ালা পাঞ্জাবি পরে, লাল রঙের পাঞ্জাবি আর নীল রঙের ধুতি আমি কিছুতেই পরি না। যদি বান্ধবী পাটের জন্য যদি পড়তে হয়, হ্যাঁ সবই করবো, কিন্তু আমি বিয়েতেও যদি বান্ধবী পড়ে ঠিক আছে। কিন্তু ওই আর কি, কিন্তু বই বা এক্সিবিশনে যাওয়া বা একটা কোথাও ইচ্ছে হলো যে যাওয়া দরকার, ভিয়েতনাম দেখা হয়নি, খরচাপাতি করে ভিয়েতনাম চলে যাওয়া, পুরো ভিয়েতনাম কম্বোডিয়াটা ঘোরা, বা ইচ্ছে হলো আমার প্যারিস, তারপরে বিদেশে বেড়াতে যাওয়া। বেশি বেড়াতে যাওয়াগুলো মানে সেখানে ওই বাড়ি ভাড়া করে থাকা, কম টাকায় নট দ্যাট খুব এক্সপেন্সিভ করে থাকা। তো সেটাই আর এই পছন্দগুলো আমার আছে। মানে লাইক কফিটা একটু ভালো কফি, তাই আমি নেসক্যাফে যাব। তো এইরকম কিছু আবদার আমার আছে যেগুলো হয়তো কেউ বলতে পারে লাক্সারি, কিন্তু এসি গাড়ি হতেই হবে আমি বিশ্বাস করি। আমার শখটা গরম আছে, আমার এরা নিতে আসে, আর এসিটা চালিয়ে দিই কেন? আমার শখটা গরম, পরেই তো গরমে আমাকে আনতে হবে। আমি শো করছি একটা হলে, হলটা হয়তো এসি যে ভালো আমার আবার পড়ছে, সেগুলো তো আমাদের হিটে লাগছে, তাই না? আমার কাছে ওইটা ম্যাটার করে যে হয়তো আমি একটা মিলিটারি স্কুলে পড়ে বড় হয়েছি, সবাই একসঙ্গে খাও, সবাই একসঙ্গে হতো, সবাই পালিশ করো, সবাই করো, একসঙ্গে চান করো, এইভাবে বড় হয়েছি বলেই হয়তো আমার এগুলো এসে গেছে সামহাও, মানে সে ডিসিপ্লিন অ্যাডজাস্ট করতে পারে, অ্যাডজাস্ট করে নেওয়া, এইটা হয়তো হয়েছে। মানে এই ডিসিপ্লিন ওয়েতে চলা, পাঞ্চুয়ালিটি চলা, সেটা সে ছোট থেকে সে আপনার দার্জিলিং স্কুল সেটা তাকে শিখিয়ে দিয়েছে। হ্যাঁ, এবং মানে ওই অভিনয় যখন আমি করতে যাচ্ছি, আমি তার জন্য সব এভরিথিং একদম, তখন আমি ডিসিপ্লিন, প্রচন্ড ডিসিপ্লিন। আমার যেই সত্যিটা মৃণাল হোক বা সিদ্দিক হোক, যেই হোক, সে যা বলছে আমি বলছি, যা বলছে আমি চুপ করে বলছি, কিন্তু আমি চরিত্র হয়ে বলছি, চরিত্রটা হয়ে বলছি, চরিত্রের বাইরে গিয়ে কিছু আমার যে চেনা আমার পছন্দ হবে না, আমি সেটা এড়িয়ে যাবো, না তো সেইভাবেই আমি আস্তে 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 এগিয়েছি। আমি যাদের সঙ্গে কমফোর্টেবল তারাই আমার সঙ্গে বাজায়, রাজ বাজছে, ও বাজছে, আমি দত্ত, আমি হ্যাপি। তো আমি যদি না থাকে আমার কনসেপ্ট ক্যান্সার, আমি পাবো যাও। এইরকম বছরে আমরা দুটো করে বিদেশ করি। এখন আমার গানের অনুষ্ঠান কলকাতা অনেকদিন হয়নি বলে ডিসেম্বর হবে, জানুয়ারি হবে, কিন্তু আমার গানের অনুষ্ঠান বেসিক্যালি কিন্তু পশ্চিমবাংলার বাইরে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, দিল্লি, হ্যাঁ ত্রিপুরাতে গেছি, শুরুর দিকে ত্রিপুরাতে আমি 4-5 বার গেছি, সার্কিট হাউসে গেছি, হলটা আপনাদের হলটা ভুলে যাচ্ছি, রবীন্দ্রভবনে ভালো অনুষ্ঠান করেছি, তো ওখানে গেছি। শুরুর দিকে প্রচুরবার গেছি, পরের দিকে আর খরচা বেড়ে যাওয়ার জন্য হয়তো, আর ফ্লাইট ছাড়া যাওয়া যায় না বলে হয়তো সেই কারণে খরচাটা বেড়ে গেছে বলে লাস্ট গেলাম বুক ফেয়ারে, ভালো লেগেছে। এবার ওকে বলেছি, আমার পাবলিশারকে বলেছি যে যেতেই হয়, জায়গাটা খুব সুন্দর, তো এই এবং তার হিস্ট্রিটা মনে যাবে। 2-3 দিন পর একদিন গিয়ে আমি আমার যা বই গান বাজনা করি, আর 2 দিন তুমি রাখো, কিন্তু আমি দেখবি
go around, feel the place. কারণ শহর ইতিহাসটা আমার জানা। আর আপনি যে অনুষ্ঠান করতে গিয়েছিলেন সেই অনুষ্ঠানে আমিও ছিলাম, সেই দর্শকের আসনে বসে আমি দেখছিলাম পুরো হলটা ভর্তি, কোথাও জায়গাটুকু নিয়ে পা রাখা, কিন্তু লোকজন সিটের নিচে বসে শুনেছে। একজন সে বারবারই নিয়ে গেছে, সে কাজ করতে পারে। আমি বলতাম ওই সার্কিট হাউসটা সাদা রঙের সার্কিট হাউসটা ছিল, সার্কিট হাউসটা না আমি আপনার ভালো হোটেলে 3 স্টার হোটেলে রাখবো না, এই সার্কিট হাউসটা খুব ভালো সার্কিট হাউস, রান্নাটা খুব ভালো, গভর্নমেন্টের লোক উঠে গেছে ওটা, তার ছেড়েছিস তারপর আমি কি গো আমার আমার লোক এখনো আমার এই সার্কিট হাউস খুব পছন্দ, অনেক দিনের সার্কিট। আর এই অনুষ্ঠানের শেষে আমি ছিলাম, আমি দেখেছি আপনার মধ্যে সেই জিলটা ছিল যে এখনই আমার ফ্লাইট, অনুষ্ঠান করছি, শেষ করে তাড়াতাড়ি বেরোতে হবে, আবার পরে আরেক জায়গায় অনুষ্ঠান রয়েছে কলকাতায়। এই যে এন্থোটা, মানে আমার মনে হয়েছিল যে আজকের দিনে যে যুবারা রয়েছে, যুব সমাজ, সে আপনার মতো স্ট্রাগলটা ধরে রাখতে পারে না, সে জিলটা ধরে রাখতে পারে না, তাদের হয়ে আপনি কি বলবেন? দেখুন, আমার মনে হয় যারা মনে করে সিনেমা করে, অভিনয় করে, গান করে আমি ফেমাস হব, তাদের কোনদিন মাথা তুলে যায় না। যারা বিশ্বাস করে কি করতে পারবো কিন্তু করে ফেলেছে, তাদের প্রবলেম। ফেমাস হয়ে ফেমটাকে আটকে রাখা তাদের প্রবলেম, ফেমটাকে কিভাবে আমি রাখবো সেটা প্রবলেম। কিন্তু যারা বয়স বাড়বে, লুকিয়ে কোনো লাভ নেই, টাক পড়ে যায়, লুকিয়ে কোনো লাভ নেই। মানে এই যে ন্যাচারালি জীবনকে অ্যাকসেপ্ট করে নেওয়া, ফেম অ্যাকসেপ্ট করে নেওয়া, সব কিছু অ্যাকসেপ্ট করে নেওয়া, কারণ তার সাথে একটা আমার স্বপ্ন দেখেছে ভাই আমার একটু নাম হবে, কিন্তু যারা সেরকম স্বপ্ন দেখেনি, হয়ে গেছে নাম, তারা তাদের করবে, তারা একটু শেষ বিদেশ বেকার, তারা বেকার হ্যান্ডলিং, জনপ্রিয়তা দুর্ব্যবহার করে ফেলে যায়। আজকে অনুষ্ঠানের একেবারে শেষ মুহূর্তে এসে গেছি, কিন্তু আমি এই মুহূর্তে একটা কথা বলবো। আপনি মাঝখানে বলেছিলেন যে আমি স্বপ্ন দেখতাম যে আমার একদিন নাম হবে, ছবি লিখবো, গান লিখবো, ঠিক সেইভাবেই বলে না, ইউনিভার্স বলে যদি কিছু থাকে সে হয়তো শুনতে পায়। আমার ব্যক্তিগতভাবে আমার একটা স্বপ্ন ছিল অঞ্জন দত্ত, অঞ্জন বাবু, ওনার সামনে বসবো, এইভাবে আমাদের কথা হবে, সেটা মনে মনে ভাবতাম, ভিজুয়ালাইজ করতাম। যেদিন কিনা, সেটা একটা খুব পার্সোনাল কথাই বলছি, আমি এই কলকাতায় কাজে আসা, সেই সূত্রে আমি ভাবি উনি আপনার খুব ইচ্ছে ছিল ইন্টারভিউটা নেওয়ার, কিন্তু জানতে পারছিলাম না, ফিক্স হতে পারছিলাম না। অপুদাকে বলেছিলাম, সেটা যখন অপুদা জানালো, বিশ্বাস করবেন না, আমার দু চোখ দিয়ে হঠাৎ করে নিজের অজান্তে দেখছি জল পড়ছে। মনে হলো যে স্বপ্ন এইভাবেও সত্যি হয়। না না, ভালো থেকো। কারণ জানো তো, আমিও জার্নালিস্ট ছিলাম, তো আমি বললাম না আমি স্টেটসম্যানে কাজ করেছি, আমিও তো জার্নালিস্ট ছিলাম, আমাকেও তো বলা হয়েছে অমুককে গিয়ে ইন্টারভিউ দাও, অমুককে গিয়ে করো, অমুককে গিয়ে এটা করো। আমি তো জানি দ্যাট সেটাও আমি খুব যত্ন করে ভালোবেসেই করেছি কাজটা। আর ফেমাস লোকের ইন্টারভিউ আমি নিয়েছি, সত্যিকার ইন্টারভিউ নিয়েছি আমি ফর কোডাক বিজ্ঞাপনের। সো আমি সেইখান থেকে অনেক কিছু শিখেছি, সেখান থেকে অনেক কিছু পেয়েছি। এখন জার্নালিস্ট আসছে কথা বলতে, আই অলসো হ্যাভ টু টেল দ্য ট্রুথ, আমাকেও সত্যি কথাটা বলতে হবে। সব তো সে জানে না, তাকেও খানিকটা আমার হেল্প করতে হবে, কারণ সত্যিটা আমাকে হেল্প করেছে। আমি তাকে প্রশ্ন করছি বলছি না শোনো বলে, উনিও আমাকে হেল্প করছেন। সো ইট ইজ এ বোথ ওয়ে প্রসেস। It is not only the interviewer সব কিছু জানবে, interviewer has to make the other person feel calm, happy, that সেও বলবে আচ্ছা না শোনো গেল তো আমি এটাও করেছি, এটাও। সো এইটা মানে আমি বোঝাবার জন্য বললাম যে আমার মা ছোট যেমন বই বিক্রি করতো, সেই রোজগারে আমাদের, সেই রোজগার আমার স্ত্রীর টাকা সংসার ছিল, বাবা হয়তো রোজগার ছিল, এটা বোঝাবার জন্যই অভাবের মধ্যে দিয়ে গেছি, কিন্তু সেটা প্রচার করার জন্য
কতটা কষ্ট করেছি দেখো না, এটা আমার কোনো interest নেই। আমি একটু বোঝালাম বর্তমানে মানে কাঠ অনেক টাকা পেয়েছি না, আমি আদরে বড় হয়েছি, বংশের একমাত্র ছেলে, আদরে মাদর হয়, মাদর হয়েছে কিনা সেটা দর্শক বলবে, কিন্তু ওই আর কি মানে যতটুকু জানি যে আপনি একটা ইন্টারভিউতে আমি শুনতে পেয়েছিলাম, আমি দেখেছি যে আপনি বনিদের বাড়ির ছেলে। এই বনিদের বাড়ির ছেলে থেকে হয়ে এতটা স্ট্রাগল করে আজকে এই জায়গায়, আমি বলবো যে আপনার এই স্ট্রাগলটা লোকে গড়তে গড়তে ভাঙতে ভাঙতে এইভাবেই যেন গড়ে ওঠে। বনিদি বাড়ির একটা সুবিধে আছে, বনিদিরা মানে একটা সময় তারা খুব ব্যবসা করেছে, তা করেছে, তাদের সাথে সাহায্য করেছে, মানে বলছি বাবু কালচারের মধ্যে তারা ছিল, তো তারা না ওভারঅল একটু লেখাপড়া জানা, শিক্ষিত একটু, তো সেটার একটা একটা এফেক্টও আছে, সেটারও একটা এফেক্ট পড়ে, মানে সেটা আবার উল্টো দিকে চলে যায়, মানে আমার বাবু তো আমিও বাবু, তো আমিও বাবু, একটা বাবু কালচার, সেটা হতে পারে, আবার সেটা আধুনিকতার দিকেও চলে যাচ্ছে মানুষ। মানে আমি তো বড় হয়েছি, আমি দেখেছি যে ব্লাউজটা আস্তে আস্তে মহিলাদের স্লিভলেস হয়ে গেল, বিকিনি পড়ছে, জিনা তামা, মানে ফ্যাশন চেঞ্জ হচ্ছে, কি ভালো ভালো বিজ্ঞাপন, কি ভালো বিজ্ঞাপন হচ্ছে, ঘরে ঘরে খুললে প্রত্যেকটা লেখা দারুণ লাগছে। এখন একটা ছেলে বা একটা বয়সী মেয়ে যদি সে বেরিয়ে উচিত বিজ্ঞাপন থেকে বড় হয়, তাহলে তাকে কি করে দোষ দেবো, কি করে দোষ দেবো তার রুচিকে? তার তো কোনো দোষ নেই, সে তো ভালো বিজ্ঞাপন দেখছে না, বিজ্ঞাপন তাকে ভাবাচ্ছে না, খবরের কাগজ তাকে ভাবাচ্ছে না, ভালো ইন্টারভিউ সে পড়ছে না, কি করে তাকে দোষ দেবো? তার কোনো দোষ নেই, সে যদি উল্টো পাল্টা ফেসবুকে লেখে। আমি এটা বলতে চাই, মানে বলছি যে তার কি দোষ? ছোটবেলা থেকে একটা ফোন পেয়ে গেছে, এই ফোনে আবার মানে করা যায়, লেখা যায়, সে ফোন দিয়ে আবার ছবি তোলা যায়, সেই ফোন ছবি, তাকে তো গাইড করতে হবে, তাকে তো সব জনমাধ্যম একটা বড় জিনিস, যেন তো আমাদের রুচিকে ধরে রাখে। জনমাধ্যম খুব বড়, জনমাধ্যমের মধ্যে বিজ্ঞাপন পড়ে, জনমাধ্যমের মধ্যে সাংবাদিকতা পড়ে, সাংবাদিক টিভিতে তুলে চারটে লোক কন্টিনিউসলি বড়সড়ে গালাগালি দিয়ে যাচ্ছে, বিতর্ক সভা হচ্ছে, এটা দেখতে মনে হচ্ছে কি করে, কাকে সিরিয়াসলি নেবে, কাকে সিরিয়াসলি নেবে সে? আর খারাপ খারাপ ছবি দিয়ে বিজ্ঞাপন হচ্ছে, কি হচ্ছে হোর্ডিং, সেটা সুন্দর হোর্ডিং দেখলো, কালার সেন্স তৈরি করলো, বিজ্ঞাপন তারা যদি এরকম হয়ে যায় পাড়ায়, আমি কি দোষ দেবো? আমি তো কি করে দোষ দেবো? আমি বিজ্ঞাপন করিনি কখন, কারণ একটা করেছিলাম ক্লোজ আপ, গানটা আমি লিখেছিলাম এবং একটা ভিডিও, একটা ক্লোজ আপ মা চলে, এছাড়া আমি করিনি, কারণ আমি মনে করিনি, কারণ আমি বিজ্ঞাপন করেছি, আমি বিশ্বাস করিনি যে এটা আমি যদি বলি যে এই গাড়িটা ভালো, তাহলে লোকে কিনবে, আমি কেন বলি? আমি বলবো, এটা আমার প্রিন্সিপাল, আমি কোনোদিন ফেয়ারনেস ক্রিমের অ্যাড বলবো না, তো ফেয়ার হওয়াও যা, ফেয়ার না হওয়াও তাই, এটা আমার 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 বিশ্বাস বলেন, আমার মূল্যবোধ বলেন তাই, ফেয়ার মানে আমি বলবো এটা কি আর কালো মানুষকে কিভাবে দেখতে হয়, কি এটা এরকম এরকম কয়েকটা জিনিস থেকে আমি যেতে পারি, এটা একটা লোক, ইম্পর্টেন্ট লোক, সমাজের ইম্পর্টেন্ট লোক, আজ বলছে এই গাড়িটা কিনুন, কাল বলছে এই জুতোর পালিশটা কিনুন, পরশু দিন বলছে এই সিমেন্টটা ভালো, তারপরের দিন বলছে এই আঠার রুটি, আরে লোকে কি করবে? মানে একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর, একটা জিনিসেরই ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সে বলছে জেমস বন্ড মানে রোলেক্স করি, ছোটবেলা থেকে জানো রোলেক্স মানে জেমস বন্ড, সেই এবং সেগুলো সব তো কন্ট্রাক্ট থাকে, বোঝা না, কেউ অন্য কিছু করতে পারবে না, এখন কোনো কন্ট্রাক্ট দিয়ে যাচ্ছে করছে টাকা, সো আমার কাছে টাকাটা দরকার, কিন্তু সেটা আমার
ভালো থাকারও সেই ভালো থাকার ডিপেন্ড করছে। ভালো থাকা বলতে আমি কী বলছি, একটা মোটামুটি স্ট্যান্ডার্ড গাড়ি হলেই হলো। পুরোনো গাড়িটা আমি বেঁধে দিতে পারছি না, খারাপ করে আর কিছু না। আমি পুরোনো গাড়িতে বেশি খানিকটা নতুন গাড়িটা কিনতাম, পুরোনো গাড়িটা চলছে না, তাহলে আমি ডিডাকশন পেতাম অনেক টাকা। ভালো লেগে গেছে ওটাকে কী করে তাড়িয়ে দেবো বাড়ি থেকে, ওটাকে টাসো করে মাঝে মাঝে স্টার্ট পার্ট দিয়ে রেখে দেওয়া, ঠিক আছে। সো ইট ইজ আমার পুরো কিছু কিছু পুরোনো জিনিসের প্রতি ভালো লাগাটা থেকে গেছে। সো এটা আমার নেচার, সেই জন্যই আমি কত উদার গাড়িটা। আর জায়গার অসুবিধা হচ্ছে, আমার ড্রাইভার রোজ এই গাড়িটা টিনের তরে বিক্রি করতে পারে, আর আমি ভাব দিই না চালানো যাচ্ছে তার এইরকম লাইক দ্যাট। মানে আজকের দিনে লোকেরা কি করে যে পুরোনো জিনিস খুব তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে, কিন্তু সেই জায়গায় আপনি পুরোনোকে ছাড়ছেন না। না। আমার স্ত্রীও কৌটো কিছুই ফেলবে না, এই খেয়ে না ফ্যাল কিছু জমতে বাড়িতে ভর্তি হয়ে যাচ্ছে, ফেলে না প্রায় কৌটোটাতে আমাদের লাগবে। কারণ এতে আমি আমার হেয়ার পিনগুলোর তার ক্লিপগুলো করে রাখবো না। সেই দিক থেকে এবং সেটা বিস্কুটের কৌটো। আচ্ছা, এখন সময় পাল্টে গেছে, এখন ফ্যামিলি ডেতে কৌটো পাওয়া যায়, ঠিক বলেছেন, সুন্দর করে বাড়িতে দেখতে সুন্দর লাগে। আমাদের বাড়িতে বিস্কুটের কৌটো, একটা ইন্ডিগোর কুকিজের কৌটো, তার মধ্যে এইগুলো সব। কিন্তু আমার বাড়িতে মনে হয় শুধু ভারী হোটেল নয়। সাজানো কি দরকার, এটাই। এই বিষয়টার মধ্যে বেশ একটা শিশু সুলভ মন রয়েছে। যেমন আপনি যতটা সেন্সিটিভিটি কাজ করে, ঠিক ততটাই শিশু সুলভ মন কাজ করে। এই শিশু সুলভ মন আর সেন্সিটিভ অঞ্জন দত্ত, এই দুজনকে যদি আমি রাখি একই সঙ্গে, আপনি কি বলবেন? আমার মনে হয় যে কোনো মানুষের সবথেকে বড় গুণ হচ্ছে তার সেন্স অফ উইট, মানে কৌতুক বোধ, আর তার ছেলে মানুষ। সেই ছেলে মানুষই হারিয়ে ফেললে কেউ কোনো বড় আর্টিস্ট, মানে যে কোনো মিনার সেন হতে পারে, সত্যি করে ঋত্বিক ঘটক হতে পারে, বারুণ হতে পারে, যে কোনো ফিল্ম মেকার হতে পারে, হতে পারে, বব ডিলার হতে পারে। তার সেন্স অফ ইনোসেন্সটা বাঁচিয়ে রাখতে হবে। আমার যেটা সব থেকে বড় চিন্তা, আমার খিটখিটে না হয়ে যায়, বয়স মানে একটা খিটখিটে হয়ে যায়, এবং সেটা যদি হয় সিনাই দিতে পারে, সেটা হলে খুব ক্ষতি হবে। আপনারাও যদি বয়স হয়ে গেছে শুনছেন, আমাকে বিশ্বাস করবেন, খিটখিটে হবে, জিনিস পরিবেশ পরিস্থিতি আরো খারাপ, কিছু করার আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন মানে মানে আপনার পরিবেশকে দূষিত না করা। কিন্তু যদি পরিবেশ দূষিত হয়ে যায়, আপনার কি করার আছে বলুন? কিছু করার নেই। সুতরাং খিটখিট করে লাভ নেই। হিমালয়ান প্লেটস সরে গেছে, কি অবস্থা, উত্তরখান্ড উড়ে গেছে একটা পয়েন্টে, ব্যাস নদী। আমি তো উত্তরপ্রদেশ গিয়েছিলাম ওই সময় চল বেড়াতে যাই, বুড়ো বয়স ভাবতেন আমার she had a hip operation, বয়স্ক মহিলা, ওই রাস্তা দিয়ে ভাঙা দিয়ে বসাউল চল, কি হবে, কিচ্ছু দিয়ে গাড়ি উঠে গেছে, পাথর উঠে গেছে, ভগ্ন ছিলের মধ্যে কি সুন্দর, কেউ টুরিস্ট নেই, সবাই পালিয়েছিল, বলছে পাগল না অনুমান একটা হোমস্টে ভাড়া করলাম, সেখানে রান্না ফান্না করে কিছুদিন থেকে বাবা তাড়াতাড়ি চলো, আবার বৃষ্টি আসছে, নেমে চান্ডিগড় একদিন থেকে ফিরে এলাম। কিন্তু আমার দরকার ছিল ওই যাওয়াটা, মানে আমার মনে হয়েছিল যে পরিবেশের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। সো সেটাকে আমাকে একটু এক্সপিরিয়েন্স করা দরকার, ছবি তোলার জন্য না। দশ হচ্ছে একটা লোক ছবি তুলছে, দেখি সে নিজে মাথায় পড়বে তো, ছবি তুলছি সরে গাড়ি চলে যায়,
এটা এটা ননসেন্স। সো নক্ষত্র 12টা বেজেছে, রাজনীতি 12টা বেজেছে, কি 12টা বাজেনি? একদিন ভালো হয়ে যাবে, সব কিছু হবে না। এর মধ্যেই আমাদের বেঁচে থাকতে হবে। এই সব কিছুর মধ্যে খিটখিটে যদি না হন, দেখবেন আপনি ঈশ্বরকে খুঁজে পাচ্ছেন। আমি কোনো বাবার দেবী আমার জন্য তো একটা জ্ঞান দিতে এসেছে, মোটেই তারা আমার জ্ঞান তৈরি ছিল। ঈশ্বর বলতে শান্তি, শান্তি কি করে পাবো? আমার বাড়িতে এখনো রোদ উঠলে বা খানিকে বসলে রোদটা পিঠে গিয়ে বসে থাকতে ভালো লাগে। সেটা দার্জিলিংয়ের চৌরাস্তাতে হতে পারে, সেটা যে কোনো জায়গায় হতে পারে। শীতকালের সকালে উঠে একটু হাঁটতে যাওয়া, এর বেশি আর কি আমি এক্সপেক্ট করবো? গাড়ি গাড়ি টাকা হবে, গাড়ি গাড়ি টাকা নিয়ে আর একটা ভয়ও তো হয় মানুষের, সেই টাকা না হওয়া, তারপর আমার কি হবে? তো আই পে মাই ট্যাক্স, আমার দিতে হবে আমার, এবং মানে ট্যাক্স। এটাই বলছি। আমি দেখুন, আমার না কোনো পলিটিক্যাল এজেন্ডা নেই। আমি যাকে ভোট দেওয়ার দেব, অবধারিতভাবে সে হারবে, একটা পার্টি আসবে, তাকে সব পার্টি যতক্ষণ না গভর্নমেন্ট আবার পাল্টাচ্ছে, যে গভর্নমেন্ট আমার দেশে তাকে আমার পছন্দ না হলেও চুপ করে মেনে নিয়ে থাক, আমি নিজের কাজ করে যাবো। এটাই আমার বক্তব্য, নিজের কাজ করে যাবো। সকাল থেকে উঠে একে দল দিচ্ছি, একে বলছি এটা ভালো না, ওটা খারাপ, এটা বিচ্ছিরি, এটা এই ট্রোল করছি মানুষদের, কেন? এটা না খিটখিটে একটা মেজাজ থেকে হয়। তো সেইটা আমি খুব ভয় পাই, ভূতের থেকেও বেশি ভয় পাই যে আমি খিটখিটে হয়ে যাই, তাহলে হয়তো আমি মঞ্চে কিছু একটা বলে দেবো, হয়তো আমি রিয়াকশন মাথা খারাপ হয়ে যাবে, রেগে গিয়ে কিছু বলে দেবো, সেজন্য আমার এই যে আপনি ভূতের কথা বলেছেন, অনেক জায়গায় তো কাজ করতে গেছেন যান সিনেমার জন্য, এই জিনিসটাকে আপনি উপলব্ধি করতে দেখুন, পেরেছেন? আমার মনে হয় আমার স্ত্রী অকাল্টের নিয়ে কাজ করে। আমার স্ত্রী মনে হয় আত্মা আছে, স্পিরিটস আছে, ট্র্যাপড হয়ে থাকে, তারা বেরোতে পারে। আমার মনে হয় যে স্পিরিট বা ঘোস্ট বলবেন, আত্মা বলবেন, আছে, এটা আমার বিশ্বাস। আমি নিজে কি এক্সপিরিয়েন্স করেছি আমি জানি না, এটা আমার বিশ্বাস। যেন আমার বিশ্বাস সব কিছুর ওপরে, মানুষের ওপরে ঊর্ধ্বে একটা কেউ আছে, একটা পাওয়ার, সেটা প্রকৃতি হতে পারে, আমার বাড়িতে কৃষ্ণ ঠাকুরের ছবি হতে পারে, জিসাসের ছবি হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি সে হয়তো প্রকৃতি, অ্যাকচুয়ালি সে হয়তো মানুষের ওপরে একটা কিছু, এটাকে ঈশ্বর বলতে পারে। তো ওটা যা আপনার মনে হয় আপনি বলুন, তো মানুষ ইজ দ্য লাস্ট ওয়ার্ড, সেটা বলতে আমার অসুবিধা আছে। আর মানুষ যদি লাস্ট ওয়ার্ড হতো, মানুষ অনেক কিছু করতো না। মানে অ্যাটম বোমাটা, আইনস্টাইনের থিওরি অফ এনার্জিটা অ্যাটম বোমা করে দিল। এইটা there is something above us, একটা জাজমেন্ট, একটা কিছু হবে। আমি ভয় পেতে বলছি না তাকে পাপ হয়ে যাবে, আমি সেটা বলছি না, নিজের মতনই থাকা উচিত। কিন্তু কোথাও কি একটা হিউমিলিটি, একটা মাথা নিচু করা, যে আমি যে এত করছি, আমার দেশের সবাই পাচ্ছে, সবাই দেশে তো কত মানুষ অর্থের অভাবে আছে। এইগুলো আমার ছোটবেলা থেকে আমাকে শেখানো হয়েছে। আমি কি বলবো, বলে যাবো এটা কথাটা, যে ভাই গরিব মানুষদের একটু দয়া করুন। আমাদেরকে রাস্তায় বেরিয়ে বিক্রি, এই তুই নে, তুই নে, এটা আমি কোনোদিন করবো না। কিন্তু তাকে শ্রদ্ধা করো, মানে তাকে রেসপেক্ট করো, তার দারিদ্রকে বোঝার চেষ্টা, এটা আমায় যদি শিখিয়ে থাকে আমি ভুলে যেতে পারবো না। সো এটা থেকে একটা হিউমিলিটি তৈরি হয়, হিউমিলিটিটা দরকার। দর্শক যখন হাততালি দেয়, আমার উচিত মাথাটা নিচু করা, অন্তত ধন্যবাদ বলা। ভালো গান লিখেছি, হাততালি দেবো না তো কি, কেন দিল না হাততালি দেয়, এটা আমি কোনোদিন করতে হবে, এটা নয়, এর বোকামিটা কাঁথা, একটা ইডিয়েট ছাড়া কি হতে পারে। যদি এবারে এক কথায় ওয়ান শটে কিছু বলতে হয়, আমি প্রশ্ন রাখছি, সমুদ্র না পাহাড়? পাহাড়।
যদি মন খারাপ করে ভীষণ রকম, তখন কি আপনি নিজের মতো করে একা একা ঘরের মধ্যে সময় কাটান, না ইচ্ছে হলে বেরিয়ে পড়েন? আমি বেরিয়ে পড়ি। বই পড়া নাকি ছবি দেখা বা সিনেমা দেখা? বই পড়া। কফি না চা? কফি। আর যদি বলি অঞ্জন দত্ত নাকি অঞ্জন বাবু, আপনি কোনটাকে চুজ করবেন? অঞ্জন দা। অঞ্জন দা ইজ দ্য বেস্ট। অঞ্জন দা। আজকে তাহলে এখানেই আমাদের যুব অনুষ্ঠানটা শেষ করতেই হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এই সময়টুকু দিয়েছেন। হ্যাঁ। আমাদের সঙ্গে ছিলেন অঞ্জন বাবু, আর সেই সঙ্গে আমি ছিলাম আর জি কল্পিতা। নমস্কার।